আজ সকাল থেকেই ভার্সিটির মধ্যে হইচই লেগে আছে। চারপাশে রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে। নজর কাড়া এক দৃশ্য। গেটের দুপাশে রঙিন ব্যানার, মাঝখানে বড় করে লেখা আছে ইউনিভার্সিটি লিডারশিপ অ্যান্ড ইউথ ফার্ম। অডিটোরিয়ামের সামনে সারি সারি ফুলের তোড়া, সাদা লিলি আর হলুদ গোলাপ দিয়ে সাজানো অভ্যর্থনার ডেস্ক। স্বেচ্ছাসেবীরা ব্যস্ত, কেউ অতিথিদের নাম যাচাই করছে, কেউ তো আবার বুকলেট আর আইডি কার্ড হাতে তুলে দিচ্ছে। এই সব কিছু দেখে শুনে ঠিক করছে ইলারা। আজকে এই প্রোগ্রামের সব দায়িত্ব তারই ওপরে। সবকিছুই সাজানো গোছানো প্রায় শেষের দিকেই ইলারা সবকিছু আবারও একবার পরখ করে নেয়। আজ ভার্সিটির ভিপি তার ছেলে আসছে। গেটের সামনে কয়েকজন শিক্ষার্থী ফুল নিয়ে দাঁড়িয়ে আছে অতিথিদের আপ্যায়ন করার জন্য। পরপর দুটো গাড়ি এসে গেটের সামনে দাঁড়ালো। প্রথম গাড়ি থেকে বেরিয়ে আসে অলিক চৌধুরী, আর দ্বিতীয় গাড়ি থেকে বেরিয়ে আসে তার ছেলে প্রভাব চৌধুরী। তারা ভেতরে ঢুকতেই ফুল দিয়ে টিচাররা তাদের অভ্যর্থনা জানিয়েছে। অডিটোরিয়ামের ভেতরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ায় আর তালি দিয়ে তাদের স্বাগতম করে। কিছু কিছু মেয়ে তো প্রভাবের দিয়ে হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে তাকে গিলে ফেলবে। এইরকম সুদর্শন ছেলে এর আগে তারা কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। কালো প্যান্ট, সাদা শার্ট আর কালো ব্লেজার, সিল্ক চুলগুলো সব কিছুতেই যেন তাকে ফুটিয়ে তুলছে। তাদের জন্য রাখা হয়েছে আলাদা লাউঞ্জ। তারা গিয়ে নিজেদের জায়গায় বসে। টিচাররা তাদের সাথে কুশল বিনিময় করছে। শুধু ইলারা বাদে, সে বর্তমানে এখানে উপস্থিত নেই। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, নরম গুঞ্জন, চাপা উত্তেজনা, এরই মাঝে কারোর পদচারণের ধ্বনি শোনা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ নীরব হয়ে পড়ে। কেউ কেউ তো ওই ধ্বনির উৎস খুঁজছে। তখনই অডিটোরিয়ামের দরজা খুলে ইলারা প্রবেশ করে। পরনে তার কালো রঙা শাড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে তার স্মিত হাসি আর চোখে দীর্ঘ এক আত্মবিশ্বাস। সে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যায়। প্রভাব এতক্ষণ ফোনের মধ্যে মগ্ন থাকলেও এখন তার চোখে শুধু ইলারার ওপরেই নিবদ্ধ। চোখ যেন তার সরাতেই ইচ্ছা করছে না। ইলারা এগিয়ে মিস্টার অলিক চৌধুরীর সাথে হ্যান্ডশেক করে তারপর প্রভাবের দিকে এগিয়ে একটা মুচকি হাসি দিয়ে তার হাত বাড়িয়ে দেয়। প্রভাব এক দৃষ্টিতে ইলার দিকেই তাকিয়ে আছে। তাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ইলারা কিছুটা ইতস্তত বোধ করে। সে আবারও মুখে হালকা হাসি রেখে জিজ্ঞাসা করে, মিস্টার প্রভাব চৌধুরী? তবে সামনে ধ্যান মগ্ন হয়ে বসে থাকা ব্যক্তিটির কোনো ভাবান্তরই নেই। সে যেন অন্য রাজ্যে হারিয়েছে। ইলারা এবার তার সামনে হাত নাড়ালে তার ধ্যান ভাঙে। ঘোর কাটতেই এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য সে দ্রুত ইলারার সাথে হ্যান্ডশেক করে নেয়। ইলারা গিয়ে নিজের স্থানে দাঁড়ায়। মাইক হাতে নিয়ে ইলারা বলতে শুরু করে, সুপ্রভাত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আজকে বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতৃত্ব সম্মেলনে আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন আমাদের ভার্সিটির ভিপি মিস্টার অলিক চৌধুরী, যিনি এই প্রোগ্রামকে অনুমোদন দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। ইলারা এবার ভিপির দিকে তাকিয়ে বলে, মিস্টার চৌধুরী, আমাদের ভার্সিটি ও শিক্ষার্থীদের জন্য আপনার কিছু কথা থাকলে আমরা শুনতে চাই। তার কথা শেষ হতেই চারপাশে তালির আওয়াজ শোনা যায়। ইলারা মুচকি হেসে হাতে থাকা মাইক মিস্টার অলিকের দিকে এগিয়ে দেয়। ভিপি মৃদু হেসে হাতে তুলে নিয়ে মুখের সামনে ধরেন। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আজকের সম্মেলন আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। মিস্টার অলিক কিছুক্ষণ বক্তব্য দিয়ে তার কথা শেষ করেন। কথা শেষ হতেই সবাই হাতে তালি দিয়ে সম্মান প্রদর্শন করে তাকে। তিনি ইলারার দিকে মাইক এগিয়ে দিয়ে নিজের জায়গায় বসে পড়েন। ইলারা হেসে আবারও বলতে শুরু করে, ধন্যবাদ মিস্টার চৌধুরীকে। আজকে আমাদের মধ্যে আরেকজন বিশেষ অতিথি, তারুণ্য উদ্যোক্তা এবং আরকে অফ ইন্ডাস্ট্রির মালিক মিস্টার প্রভাব চৌধুরী। আপনাকে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বলার জন্য। প্রভাব ওঠার সাথে সাথে চারপাশে মেয়েদের গুঞ্জন শোনা যায়। সে হেসে ইলারা থেকে মাইক নিয়ে বলতে শুরু করে, শুভ সকাল। আজ এখানে উপস্থিত হয়ে আমি আনন্দিত। আশা করি আমাদের আলোচনা তরুণ প্রজন্মকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। আমি সংক্ষিপ্ত কথা বলবো এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
প্রভাবের বক্তব্য শেষে আরও অনেকে বক্তব্য দেয়। প্রায় ঘন্টা খানেক বাদে অনুষ্ঠান শেষ হয়। আজ অনেকখানি ধকল গিয়েছে তার উপরে। এখন বাড়ি গেলেই সে বাঁচা জানো। তাই দ্রুত হাতে ইলারা যখন তার কাজগুলো গুছিয়ে রাখবে, তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে তাকে উদ্দেশ্য করে। মিস ইলারা। এলারা ঘুরে তাকায় পেছনে। স্বল্প পরিচিত মুখটা দেখে স্মৃত হেসে কিছুটা উচ্ছ্বাসের সহিত বলে ওঠে, আরে মিস্টার প্রভাব চৌধুরী যে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমাকে শুধু প্রভাবই ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি কিছু বলতে চাইছেন মিস্টার প্রভাব? আসলে আজকের অনুষ্ঠান খুব নাইসলি পরিচালনা করেছেন আপনি। সবকিছু খুব পরিপাটি ছিল। ধন্যবাদ আপনাকে। আমি খুশি যে আপনার অনুষ্ঠানটা পছন্দ হয়েছে। এই সব কিছু আমার একার না, আমার পুরো টিম আমাকে সহযোগিতা করেছে, এই জন্যই আমরা ভালো পারফরমেন্স করতে পেরেছি। দ্যাটস ট্রু, কিন্তু অ্যাঙ্কারের ভূমিকা ঠিক না হলে পুরো প্রোগ্রামটা এলোমেলো হয়ে যায়। আপনার প্রশ্নগুলো আলোচনা ধরে রাখতে সাহায্য করেছে। এলারা কিঞ্চিত হাসে। এলারা নোট কার্ডটা টেবিলে রেখে রয়ে শুয়ে সোজা হয়ে দাঁড়ায়। নিজ দায়িত্বকে বরাবরই শখ হিসেবে পূরণ করে সে। এবারও তার ব্যতিক্রম হয়নি কিছুই। আমি চেষ্টা করেছি যেন বক্তারা শুধু কথা না বলেন, শিক্ষার্থীরাও যেন নিজেদের জায়গাটা খুঁজে পায়। প্রভাব এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই চিন্তাটা আমার ভালো লেগেছে। বেশিরভাগ প্রোগ্রামেই বক্তারা সামনে থাকে, শিক্ষার্থীরা শুধু শ্রোতা হয়ে যায়। এলারা শান্ত স্বরে কথার প্রেক্ষিতে হেসে বলে, বিশ্ববিদ্যালয় মানে তো শুধু শোনা না, প্রশ্ন করা ও শেখা। কথাটি শুনে প্রভাব মুখে হাসি আনে স্মৃত। মেয়েটা বেশ ভালোই গুছিয়ে কথা বলতে পারে। আপনি তো শুধু দায়িত্ব পালন করেননি, প্রোগ্রামের উদ্দেশ্যটাও ধরে রেখেছেন। দায়িত্বটা আমার ছিল, আমি শুধু সেটা ঠিকভাবে করার চেষ্টা করেছি। দুজনের কথার মাঝখানে একজন গার্ড সেখানে উপস্থিত হয়। স্যার, আপনাকে আপনার বাবা ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। গার্ড চলে যেতেই প্রভাব ইলারার দিকে তাকিয়ে বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো মিস ইলারা। আই হোপ আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। প্রভাব মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। ইলারাও নিজেদের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সে জানতে পারে না, একটি হৃদয়ে আজ থেকে তার অপরিকল্পিত প্রেমের দেওয়ালে ছন্দিত হবে শুধু তারই নাম। চতুরতা কম ক্ষেত্রে যতই হোক, বাড়ি ফিরলে যেন সকল আলসেমি থেকে ধরে মেয়েটাকে। সেই যে দুপুরে ভার্সিটি থেকে ফিরে ঘুম দিলেও তারপর সন্ধ্যে 7টা। মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। ড্রয়িং রুমে গিয়ে দেখে তার মা বাবা বসে গল্প করছে। সে গিয়ে তার মায়ের পাশে বসে তার কোলে মাথা রাখে। তার মা মিসেস রুমানা বেগম এবং বাবা মিস্টার আফজাল। মিসেস রুমানা মেয়েকে নামতে দেখে কিচেন থেকে 1 কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে আসে। ইলারা হাতে চায়ের কাপটি দিয়ে ধীরে কণ্ঠে শুধায়, কি রে মা, শরীর খারাপ লাগছে তোর? না আম্মু, শুধু মাথাটা ব্যথা করছে। আয়, আমি মাথাটা টিপে দেই, ভালো লাগবে। এলারা চিত্তজোড়ানো একখানা হাসি দিয়ে মায়ের কাছে আরেকটু এগিয়ে বসে। মা মেয়ের এমন কাণ্ড দেখে মিস্টার আফজাল সাহেব হেসে ফেলে। আজকে তোমার প্রোগ্রাম কেমন গিয়েছে? সবকিছু ভালোভাবে হয়েছে আব্বু। কালকে তোমার বড় বোন আসবে। কথাটা এলারার কানে যেতেই সে লাফিয়ে উঠে বসে আর বিস্ময়ে বলে, কি আপু আসবে? কোনো সমস্যা? না আব্বু। ইলারা আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। ইলারার এরকম কাণ্ড কারখানা দেখে তার মা বাবা কিছুটা অবাক হয়। ইলারার রুমে গিয়ে দ্রুত তার বোনকে কল দেয়। ইলারার বোন ইলমা সুলতানা। কয়েকবার রিং হতেই ইলমা কল রিসিভ করে। হ্যালো আপু, তুই কালকে আসবি? কি ম্যাডাম, খবর পেয়ে গেছেন? রে, ওই তোর ওই বিচ্ছু দুইটাকে রেখে আসবি? কেন রে, ফাইজ আর ফাইজা তোকে খুব মিস করছে। আমাকে কতবার করে বলছে খালামণিকে দেখব। আমি আবার কালো মানুষ, আমাকে দেখা লাগবে না। ইলমার কথা শুনে ইলমা হেসে দেয়। ইলারা কিছু বলতে যাবে তার আগেই ফোনের উপাস থেকে বাচ্চাদের আওয়াজ শোনা যায়। ইলারার আর বুঝতে বাকি থাকে না এরা তার বোনের বাচ্চা ফাইজ আর ফাইজা। দুজনের বয়স 5 বছর এবং তার দুজনেই যমজ।
ফাইজ জোরে জোরে বলতে শুরু করে। মিমি মিমি তুমি আছো? ফাইজ আর ফাইজা তাকে মিমি বলেই ডাকে। আছি তো বিচ্ছু। তুমি আমাকে বিচ্ছু বললে কেন? বিচ্ছুকে বিচ্ছু ডাকবো না তো কি ডাকবো শুনি? আমাকে বিচ্ছু ডাকলে কিন্তু তোমাকে বিচ্ছুর মতো কামড় দিব। না বাবা, আর ডাকবো না বিচ্ছু। একবার যে কামড় দিয়েছিলি এখনো দাগ আছে। মিমি, আমরা আসলে কিন্তু তোমার রুমে ঘুমাবো। আমার রুমে আগে অনুমতি নিতে হবে। আমরা অনুমতি নেব না, আমরা দখল করব। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? দুষ্টুমি করা যাবে না আর আমার জিনিসে হাত দেওয়া যাবে না। ফাইজ আর ফাইজা একসাথে বলে ওঠে। ঠিক আছে মিমি। দেখি এবার আমাকে ফোনটা দাও, আমি আমার বোনের সাথে একটু কথা বলি। ইলমার সাথে কিছুক্ষণ কথা বলার পর ইলারা ফোন রেখে দেয়। সকালে নরম আলো জানলা দিয়ে ঢুকছে। ক্লাসরুমের ভেতরে হালকা গুঞ্জন, সবাই নিজেদের মতো পড়া গুছিয়ে নিচ্ছে। এলারা ধীর পায়ে ক্লাসরুমে ঢোকে। পর্ণদার হালকা আকাশি রঙের শাড়ি, চোখে স্বাভাবিক দৃঢ়তা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ম্যাম। সবাই টেস্টের জন্য প্রস্তুত তো? জি ম্যাম। আমি খাতা দিচ্ছি, তোমরা পাশ করে দাও। ক্লাসের শেষে ঘন্টা বাজার সাথে পরীক্ষাও শেষ হয়। ইলারা খাতা গুছিয়ে ডেস্কের সামনে দাঁড়িয়ে পড়ে। রেজাল্ট তোমরা কালকে পেয়ে যাবে। ক্লাস থেকে বের হয়ে ইলারা টিচার রুমে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। ইয়েলা ম্যাম, আজ কেমন গিয়েছে আপনার টেস্ট? ভালো হয়েছে। ইলারা কয়েকটি কাগজ কেটে বাকিগুলো রেখে অন্য ক্লাসের উদ্দেশ্যে টিচার রুম থেকে বেরিয়ে পড়ে। ক্লান্তি ভরা শরীর নিয়ে ইলারা বাসায় প্রবেশ করে। তাকে দেখে ফাইজ আর ফাইজা দৌড়ে আসে। তারা দুপুরের দিকেই এসেছে। ইলারা গিয়ে সোফায় বসে। রান্নাঘর থেকে তার মা তার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে। তার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলে, তোমরা মিমিকে এখন জ্বালিও না, মিমি এখন অনেক ক্লান্ত, তোমাদের সাথে পরে খেলবে। সমস্যা নেই আম্মু, আমি ঠিক আছি। মিমি, আমাদের জন্য চকলেট এনেছো? এনেছি তো, আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের চকলেট দেব। ঠিক আছে মিমি। বিকেলের দিকে ইলারা আর ইলমা ছাদে যায়। ফাইজ আর ফাইজা এখনো ঘুমাচ্ছে। দুই বোন ছাদের এক কিনারার দিকে দাঁড়ায়। শ্বশুরবাড়ি কেমন রে আপু? বলিস না, একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপও বটে। কেন খারাপ? ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়, বাচ্চাদের দেখাশোনা হতে সবকিছুই। তবে মাঝে মধ্যে তোর ভাইয়াও আমাকে হেল্প করে। ইলমার কথায় দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইলারা। কোথাও যেন আধারি ছায়ায় কিছু বাসনা ভেসে আসতে চায় তার চোখের পাতায়। জানিস, তুই এই বাড়ি থেকে চলে যাওয়ার পর তোকে অনেক মিস করেছি। বাবা, কেন রে? যখন ছিলাম তখন বলতি তুই চলে গেলেই পুরো ঘরের রাজত্ব আমার, আর এখন মিসও করছিস? তখন বুঝিনি তোর গুরুত্বটা, তুই চলে যাওয়ার পর বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, আর ইমোশনাল হতে হবে না। আমি তো আর একবারের জন্য শ্বশুর বাড়ি চলে যাইনি। ইলারা হালকা মাথা নেড়ে তার বোনের কাঁধে মাথা রাখে। দুজনে আরো কিছু সময় ছাদে কাটায়। সন্ধ্যা 6টায় ইলারা নিজের রুমে বসে খাতা কাটছে। হঠাৎই রুমে হুড়মুড়িয়ে ফাইজ আর ফাইজা ঢোকে। ইলারা খাতা থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়। কি করছো মিমি? খাতাটা কাটছি, কিছু বলবে? আসলে না, মানে তোমার ওই রংগুলো আমাদের দিবে? ইলারা চোখ ছোট ছোট করে ফাইজের দিকে তাকিয়ে বলে, আমার রং দিয়ে তুমি কি করবে? আমরা ছবি আঁকবো। আচ্ছা, ওই ড্রয়ারে আছে, নিয়ে যাও, নষ্ট করবে না। ঠিক আছে মিমি। দুজনে খুশি হয়ে চলে যায়। ইলারা আবারও নিজের খাতা কাটতে ব্যস্ত। কিছুক্ষণ বাদে ইলারার ফোন কল আসে। ইলারা একবার তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে, তাই সে কল রিসিভ করে না। পরপর কয়েকবার কল আসছে দেখে এবার ইলারা বিরক্ত হয়ে কল রিসিভ করে, ফোন কানে তুলে নেয়। কি সমস্যা, কল দিচ্ছেন কেন? কে আপনি? ফোনের ওপাশ থেকে প্রভাব বলে ওঠে, আমি প্রভাব বলছি, মিস ইলারা। ও আপনি? আমি ভাবলাম কে না কে, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কি করে? ভার্সিটির অফিসিয়াল কন্ট্যাক্ট লিস্ট থেকে। ও, বুঝতে পেরেছি। আসলে আমি আননোন নাম্বার দেখে কল রিসিভ করিনি। বুঝতে পেরেছি। তো কি করছেন এখন?
স্টুডেন্টদের খাতা কাটছি, আর আপনি? আমি তো তোমার কথাই ভাবছি। কি বললেন আপনি? কিছু না তো, কোম্পানির কিছু ফাইল দেখছিলাম। মনে হয় আপনি এখন ব্যস্ত আছেন। আমি একদমই ব্যস্ত না, আমার অনেক সময় আছে। আর তুমি আমাকে আপনি না বলে তুমি বলতে পারো। আচ্ছা ঠিক আছে। এখন কি একটু দেখা করা যাবে? এখন? হ্যাঁ। কোনো সমস্যা? ইলারা বুঝতে পারে না হঠাৎই লোকটার এমন দেখা করতে চাওয়ার কারণ কি। আপন মনেই ভাবতে থাকে, এই লোক আবার আমার সাথে দেখা করতে চায় কেন? কেন কোনো মতলব নেই তো। কি হলো, কিছু বলছো না যে? কি? হ্যাঁ, আসলে এখন এই সময় তো পসিবল নয়, তবে আপনি যদি চান তো আমরা বরং কালকে দেখা করি। ঠিক আছে, তুমি যা বলবে। আচ্ছা, আর কিছু বলবেন? না মানে আমার কাজ আছে তো আর কি। আচ্ছা ঠিক আছে, কালকে না হয় বাকি কথা বলবো। আর হ্যাঁ, আমার নাম্বারটা সেভ করে রেখো। ওকে। প্রভাবের কথায় রাজি হয়ে গেলেও ইলারার মনে ভিন্ন সুর বাজে। আবার কি কথা বলবে? আচ্ছা থাক, কালকেই দেখা যাবে না হয়। ফোন রেখে ইলারা খাতা কাটায় ব্যস্ত হয়। রাত প্রায় 9টা ছুঁই। ইলারার খাতা কাটা শেষ, রুম থেকে বের হয় ও। ড্রয়িং রুমে ফাইজা হাসির আওয়াজ শোনা যাচ্ছে। সে সেদিকে এগিয়ে গিয়ে ইলমার পাশে ধপাস করে বসে পড়ে। তাকে দেখে ফাইজা এগিয়ে আসে। মিমি দেখো, আমার ছবিটা বেশি সুন্দর হয়েছে না? না মিমি, আমারটা বেশি সুন্দর হয়েছে না? আমারটা বেশি সুন্দর। না আমারটা। আরে বাবা, দুজনেরটাই বেশি সুন্দর হয়েছে। এবার খুশি? হুম। রাতের খাবার শেষে যে যার রুমে চলে যায়। ইলারা মাত্রই নিজের রুমে এসেছে, তখনই রুমে হুড়মুড়িয়ে ফাইজা ঢোকে। তাদেরকে দেখে ইলারা বলে, তোমরা এখানে কেন? আমরা বলেছিলাম না এখানে ঘুমাবো। আচ্ছা ঘুমাও, তবে আমাকে একটুও জ্বালাবে না। ঠিক আছে। সকাল সকাল ইলারা ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নেয়। তখনই ফাইজা রেডি হয়ে তার সামনে আসে। তাদের দেখে ইলারা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন? আবার কি চাই? মিমি, আমরাও তোমার সাথে যেতে চাই। না না, একদমই না। এমনি রাতে আমাকে ঘুমাতে দাওনি। ফাইজা তাদের দিকে কাঁদো কাঁদো চোখে তাকায়। ইলারা পড়ে যায় এবার মহা মুশকিলে। সেও তো তাদের দিকে কাঁদো কাঁদো করে তাকায়। ইলারা ইলমার দিকে তাকিয়ে বলে, আপুরে, তোর বিচ্ছুগুলোকে নিয়ে না রে। ফাইজা দেখো, তোমাদের মিমিকে কিন্তু বিরক্ত করবে না। মিমি তোমাদের জন্য কোনো দিন নিয়ে যাবে। না না, আমরা আজকে যাব। মিমি, তুমি আমাদের নিবে না? ইলারা কি বলবে বুঝে উঠতে পারছে না। এদের কোনো কথাই সে ফেলতে পারে না। সে সোফায় বসে ব্যাগ থেকে ফোনটা বের করে প্রিন্সিপালের নাম্বারে কল দেয়। রিসিভ হতেই ইলারা বলে ওঠে, হ্যালো স্যার। হ্যাঁ মিস ইলারা, বলুন। স্যার, আমি খুবই দুঃখিত, তবে আজকে আমার একটু ছুটি লাগবে। কেন? আসলে আমার শরীরটা খুব খারাপ স্যার, এই অবস্থায় বাইরে যাওয়াটা সম্ভব হচ্ছে না তাই। না মিস ইলারা, আজ তো ছুটি নেওয়া যাবে না। দুজন টিচার অলরেডি ছুটি নিয়ে ফেলেছে। ইলারা করুণ স্বরে বলে, স্যার আমার ছুটিটা খুব জরুরি লাগবে, অনেক অসুস্থ স্যার। তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তোমার অবস্থা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ে দিলাম। তবে যত তাড়াতাড়ি সম্ভব ভার্সিটি জয়েন করবেন মিস ইলারা। ঠিক আছে স্যার। ফোন রেখে ইলারা ফাইজার দিকে তাকায়। তারা আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মিমি তোমাকে ছুটি দিয়ে দিছে? ইলারা উপর নিচে মাথা নাড়ায়, যা দেখে ফাইজা খুশিতে লাফিয়ে ওঠে। সকালের নরম মিষ্টি রোদে পার্কটা ভরে আছে কোলাহলে। রঙিন বেলুন, হাসির শব্দ, দৌড়াদৌড়ি, সব মিলিয়ে জায়গাটা যেন জীবন্ত। ইলারার দুই হাত ধরে রেখেছে ফাইজ আর ফাইজা। দুজনের চোখেই একরকম উচ্ছ্বাস। মিমি আগে নাগরদোলায় উঠবো। না না, আগে বোট রাইড। আচ্ছা, এক এক করে সব রাইডে উঠবো। আগে নাগরদোলায় উঠবো, তারপর বোট রাইডে, কেমন? ঠিক আছে মিমি। নাগরদোলায় ওঠার সময় ফাইজা ভয়ে ইলারার হাতটা শক্ত করে ধরে। ফাইজ সাহসী হবার ভান করে বলে, তুই ওঠার আগেই ভয় পেয়ে গেলি, আর আমি একটুও ভয় পাইনি। কিন্তু রাইড শুরু হতেই দুজনে চিৎকারটা কে দেখে আর।
একে একে তারা সব রাইড শেষ করে। পার্কের এক পাশে বেঞ্চে বসে ফাইজ হাঁপাতে হাঁপাতে বলে, মিমি আমার খুব ক্ষুধা লেগেছে। ওই দেখো মিমি, ওখানে আইসক্রিম আছে, চলো আইসক্রিম খাবো। তোমাদের না ক্ষুধা লেগেছে? আগে কিছু হালকা খেয়ে নাও, তারপর আইসক্রিম খেও। তিনজনে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢোকে। রেস্টুরেন্টটা শান্ত আর একদম পরিপাটি। এরা বাচ্চাদের বসে খাবার অর্ডার দিয়ে আসে। কিছুক্ষণ পর একজন হেসে তাদের খাবার দিয়ে যায়। খাওয়া শেষ হতেই এলারা বেল দিয়ে বেরিয়ে আসে। এখন তার উদ্দেশ্য কিভাবে বাড়ি যাবে। মিমি দেখো, ওই যে আইসক্রিম। তুমি বলেছিলে না আইসক্রিম কিনে দিবে? তোমার পেটে জায়গা আছে আইসক্রিম খাওয়ার জন্য? ফাইজ তার পেট দেখিয়ে বলে, অনেক জায়গা আছে। এলারা আর কি বা করবে, বাধ্য হয়ে বাচ্চাদের আইসক্রিমের দোকানের সামনে নিয়ে যায়। মামা, 2টা আইসক্রিম দান তো। ফাইজা আইসক্রিম পেয়ে তো অনেক খুশি। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, মিস ইলারা। এলারা যে মুহূর্তের মধ্যেই জমে যায়। কে ডাকে তাকে? ভার্সিটির কেউ হলে তো জায়গায় ধরা। আল্লাহ 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 করে পেছনে তাকায় সে। পরক্ষণেই প্রভাবকে দেখে সে একটু শান্ত হয়। তার যেন প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। যে মিথ্যা বলে সে ছুটি নিয়েছে, এখন কারোর সামনে পড়লে তার রক্ষে নেই। শুনেছি আপনি নাকি অসুস্থ। আপনাকে কে বলেছে? ভার্সিটি গিয়েছিলাম, ওখান থেকে জেনেছি আপনি নাকি অসুস্থ। এখন তো দেখছি আপনি পুরোই সুস্থ। না মানে আসলে আমি ওই আম্মু বাসায় যাবো, চলো। ইলারা যেন আকাশ থেকে পড়েছে। এই বিচ্ছুগুলো কি বলে এসব? যার তার সামনে এভাবে পচাচ্ছে কেন তারা তাকে? মিস ইলারা, আপনি ম্যারিড, আপনার দুটো বাচ্চা আছে, আগে তো বলেননি একবারও। ইলারা কিছু বলতে যাবে, তার আগেই ফাইজ বলে ওঠে, তুমি জানতে না আমার আম্মু ম্যারিড যে? মিস ইলারা, এটা কি সত্যি? আর এদের বাবা কে? ইলারা বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। কি বলবে না বলবে সব যেন গুলিয়ে যাচ্ছে ওর। আম্মু বাড়ি যাবো, চলো। প্রভাব আর কিছু বলতে পারে না। তার আগেই ফাইজা ইলারাকে টেনে নিয়ে যায়। গোধূলিতে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। প্রভাব নিজের কেবিনে বসে ইলারার কথাই ভাবতে থাকে। বারবার তার কানে শুধু ফাইজার বলা আম্মু কথাটাই বাজছে। ইলারা কি সত্যিই ম্যারিড? কই, তাকে তো দেখে মনে হয়নি সে ম্যারিড কিংবা সে 2 বাচ্চার মা। ইলারাকে নিয়ে প্রভাব কত কিছুই না ভেবে রেখেছে। সে কিছুই এখন ভাবতে পারছে না। তার মাথা ঝিমঝিম করছে কিছু ভাবতে গেলেই। অন্যদিকে তখনকার সব ঘটনা ইলারা সবাইকে বলে, যা শুনে তারা তিনজনেই হেসে দেয়। ইলমা হাসতে হাসতে বলে, বাবা, আমার বাচ্চারা যে এত বুদ্ধিমান তা তো জানতাম না। তোর বিচ্ছুগুলোর জন্য এখন গর্ভধারণ ছাড়াই দুটোর আম্মা হয়ে গেছি। তো ভালো কথা, কেউ তোকে আর ডিস্টার্ব করবে না। এমনিতেই তোর বিয়ের জন্য অনেক ছেলেই এসেছে, আর তুই তো এখন বিয়ে। এসব কথা থাক এখন আপু। এক হিসাবে বিচ্ছুগুলো আমার একটা কাজ করে দিয়েছে। তুমি আমাদের আবার বিচ্ছু বললা কেন? আরে বাবা, আর বলবো না, যা এবার খুশি? কয়েকটা দিন এভাবেই কেটে গেল। এর মধ্যেই প্রভাব ইলারার সাথে ওই দিনের পর আর কোনো দেখা করেনি। ভার্সিটির একটা কাজের সূত্রে প্রভাবের আজ ভার্সিটিতে আসা। মিটিং রুমে থেকে বেরিয়ে সে এদিক ওদিক কাউকে খুঁজছে। তার এইসব কাণ্ডেও প্রিন্সিপাল সব লক্ষ্য করছে। তিনি বিনয়ী সুরে বলেন, আপনি কি কাউকে খুঁজছেন মিস্টার চৌধুরী? হ্যাঁ। না মানে না, কাউকে না তো। না মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে খুঁজছেন। আসলে তেমন কিছুই না। বাই দ্য ওয়ে, আজ কি মিস ইলারা ম্যাম আসেননি? এসেছে তো। আপনার কোনো প্রয়োজন ওনাকে ডেকে দিব? না, তার দরকার নেই। ঠিক আছে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে প্রভাব ভাবে একবার ইলারার সাথে দেখা করবে ও আরেকবার ভাবে করবে না। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগতেই প্রভাব সামনে তাকায়। ইলারা নিজের মাথা ডলতে ডলতে বিরক্তিকর সুরে বলে ওঠে, আপনি কি চোখে দেখেন না? সরি, আমি খেয়াল করিনি। ইলারা আর কিছু না বলে চলে যেতে চাইলে অনেক তার পথ আটকে সামনে দাঁড়ায়। ইলারা বিরক্তিমাখা মুখ নিয়ে বলে, কিছু বলবেন? আমি জানতে চাই তুমি কি সত্যি ম্যারিড? ইলারা মুচকি হেসে বলে, কোনো সন্দেহ আছে যে আমি ম্যারিড কিনা? তোমাকে দেখে তো মনেই হয় না তুমি ম্যারিড আর 2 বাচ্চার মা। ইলারা এবার জোরেই হেসে দেন। তাকে হাসতে দেখে প্রভাব জিজ্ঞাসা করে,
তুমি হাসছো কেন? আপনার কথা শুনে। আমি কি হাসির কথা বলেছি নাকি? তা না, আচ্ছা পরে কথা হবে, এখন আমার ক্লাস আছে, বাই। বাড়ি এসেই প্রভাব শুধু ইলারার কথাই ভাবছে। কখন যে তার মা এসেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। প্রভাবের মা মিসেস সাবিরা। প্রভাব বাবা, কে এত ভাবছিস বলতো? প্রভাব বেখেয়ালি ভাবেই বলে ওঠে, ইলারা। ইলারা? কে ইলারা? না আম্মু, কেউ না তো। কি ইলারা? কই, তুমি হয়তো ভুলভাল কিছু শুনেছো। না না, আমি একদমই ভুল শুনিনি। তুই ইলারাই বলেছিস। কয়েকদিন ধরে তোকে আমি দেখছি, তুই কিছু একটা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকছিস। তেমন কিছু না আম্মু, আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস তো? হ্যাঁ আম্মু, এক কাপ কফি দিবা আমায়? আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। প্রভাব আর ইলারা দুজনেই তাদের ব্যস্ততার দিন কাটাচ্ছে। কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে কাজ চলছে। আগে প্রভাব যখনই সময় পেত ভার্সিটিতে আসতো, তবে এখন আর আসা হয় না। সারাদিন কাজের চাপ লেগেই থাকে তার। সামনে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, তাই ইলারা ব্যস্ততা যেন দ্বিগুণ বাড়ছে। তাই দুদিন পর থেকে পরীক্ষা শুরু। চারিদিকে পরীক্ষার প্রস্তুতি, দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইলারা ক্লাস শেষ করে মিটিং রুমের দিকে যায়। সামনে পরীক্ষা, ওই নিয়েই কথা হবে। প্রায় 1 ঘন্টার মতো মিটিং চলে। বিকেলের দিকে ইলারা বাসায় পৌঁছায়। নিজেকে কোনো রকম ঠেলে ঠুলে ফ্রেশ হয়ে নেয় ও। এখন একটু ঘুম দিলেই সে বাঁচে। বালিশের মাঝে মাথাটা হেলিয়ে দেয় ও। সন্ধ্যার আলো প্রায় নিভে এসেছে। আকাশ লালচে বর্ণ ধারণ করেছে। শহরটা এতক্ষণ শান্ত থাকলেও এবার আগের মতো প্রাণবন্ত হয়ে যায়। ইলারা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে যায়। আগে থেকেই ওখানে সবাই ছিল। ঘুম হলো তোর? আমরা কালকে চলে যাব মিমি। কি রে আপু, আরো কয়েকটা দিন থেকে জানা? না রে, অনেক দিন ছিলাম। তুই প্রত্যেকবার এরকম করিস। আচ্ছা বাবা, পরের বার আসলে বেশি দিন থেকে যাব। আচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেই ভার্সিটির উদ্দেশ্যে তৈরি হয় ইলারা। আজ থেকে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শুরু, তাই ব্যস্ততা যেন ইলারাকে ছাড়তেই চাইছে না। ছিমছাম একটা শাড়ি পিন আপ করে গায়ে জড়িয়ে নিল ইলারা। ড্রয়িং রুমে এসে সদর দরজার দিকে এগোতেই শোনা গেল ইলারার মা রুমানা বেগমের কথা। এই ইলারা, নাস্তা না করে কই যাস? এদিকে আয়, নাস্তা করে যা। মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ইলারা বলে, না আম্মু, আমি বাইরে থেকে হালকা কিছু নাস্তা করে নেব, এখন না, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এখন। ইলারার কথা শুনে ডাইনিং টেবিলে বসা ইলারার বাবা মিস্টার আফজাল সাহেব ইলারার উদ্দেশ্যে বলেন, না মা, বাইরে থেকে খাওয়ার দরকার নেই। অস্বাস্থ্যকর খাবার সব তুমি বাড়ি থেকেই খেয়ে যাও, বেশি দেরি হবে না। বাবার কথা শুনলো ইলারা। বাধ্য মেয়ের মতো ডাইনিং টেবিলের সামনে গিয়ে বাবার পাশের চেয়ারটা টেনে বসলো। তাড়াহুড়ো করে অল্প কিছু নুডলস খেয়ে বেরিয়ে পড়লো ইলারা। হল ডিউটি শেষ করেই টিচার্স রুমে যায় ইলারা। নিজের বরাদ্দকৃত জায়গায় বসে 1 গ্লাস পানি খেয়ে নিল ও। হঠাৎ ইউনিভার্সিটির পিয়ন ইলারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাম, আপনার একজন স্যার ডাকতেছে বাইরে। পিয়নের দিকে তাকিয়ে হালকা হেসে ইলারা বলল, আসছি। বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইলারা। পিয়নের সাথে হাঁটা ধরল বাইরে যাওয়ার উদ্দেশ্যে। মনে মনে ভেবে নিল হয়তো ভার্সিটির কোনো স্যার তাকে ডাকছেন। বাইরে যেতেই দেখা মিলে প্রভাব চৌধুরীর সাথে। সেই মুহূর্তেই পাশ থেকে পিয়ন বলে ওঠে, এই স্যারটাই ডেকেছিল আপনাকে। বলে স্থান ত্যাগ করে পিয়ন প্রভাবের সামনে গিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায় ইলারা। এই সময়ে প্রভাবকে দেখে কিছুটা অবাক হয় ইলারা। ঠোঁটের কোণে হালকা হাসি রেখায় ইলারা বলে ওঠে, আরে মিস্টার প্রভাব চৌধুরী যে, তাই এই সময় আমাকে ডাকার উদ্দেশ্য কি? প্রভাবের দিকে একটু ভালো করেই তাকায় ইলারা। পেটানো দেহ, কালো প্যান্ট, কালো শার্ট, কালো রঙের কোট পরিহিত এক সুদর্শন পুরুষ সে। গাল ভর্তি চাপ দাড়ির মাঝখানে আড়ালে একটা মুচকি হাসি লেগে থাকে প্রায়। হঠাৎই ইলারার মনে হলো লোকটি এক কথায় সুদর্শন। ওনার গার্লফ্রেন্ড জিতেছে ভাই। ভাবনার মাঝেই প্রভাব হালকা হেসে বলে, কোনো উদ্দেশ্য ছাড়া কি আপনাকে ডাকা যায় না মিস ইলারা? উপস, সরি, আপনি তো মিস না, মিসেস হবেন। প্রভাবের প্রথম কথাটা উদ্দেশ্যে ইলারা বলে ওঠে,
না মানে উদ্দেশ্য তো থাকতেও পারে, তাই বললাম আর কি। স্বাভাবিকভাবেই প্রভাব বলে উঠল। আপনার কাজ কি শেষ? এখন কি চলে যাওয়া যাবে? প্রভাবের দিকে এক পলক তাকিয়ে অপেক্ষা করতে বলে আবারও পেছন ফিরে হাঁটা ধরল ইলারা। টিচার্স রুমে গিয়ে নিজের হাতে ব্যাগ ফোনটি নিয়ে হাঁটা ধরল বাইরের দিকে। প্রভাবের সামনে গিয়ে হালকা হেসে আস্তে করে বলে ও, চলুন। ইলারা প্রভাব দুজনেই হাঁটা শুরু করলো। ভার্সিটির গেট পেরিয়ে রাস্তায় পা দিতেই প্রভাব বলে ওঠে, কফি খাওয়া যাবে আপনার সাথে এক কাপ? ইলারা প্রভাবের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, যাওয়া যায়। শহরের একটা পরিচিত কফি শপে যায় ইলারা আর প্রভাব। দুজনেই চেয়ার টেনে সামনাসামনি বসলো। ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করে প্রভাব। ইলারার দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, বললে না তো তোমার বিয়ে কবে হলো? প্রভাবের কথা শুনে তার দিকে তাকালো ইলারা। চোকাচুকি হলো দুজনের। ইলারাকে চুপ থাকতে দেখে মুখ খুলল প্রভাব নিজে। কি হলো বলতে অনিচ্ছুক? প্রভাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভারী একটা নিঃশ্বাস ফেলে ইলারা বলে ওঠে, যদি বলি আমি ডিভোর্সি? ইলারার শান্ত গলায় কথা শুনে চমকে ওঠে প্রভাব। হালকা উত্তেজিত হয়ে বলে ওঠে ও। হোয়াট? প্রভাবের কথায় চুপ থাকে ইলারা। তার থেকে কোনো প্রকার উত্তর না পেয়ে প্রভাব নিজেই পুনরায় বলে ওঠে, মজা নিচ্ছেন? শুকনো ঢোক গিলে ইলারা। ভারী নিঃশ্বাস ফেলে তার ছেলের হাসি হেসে বলে উঠল ও। শুনতে চান? বসন্তের হাওয়া বইছে চারপাশে। বাতাসে ভেসে আসে ফুলের সুগন্ধ। কত কত সুন্দর ফুল দেখা যায় চারপাশে। সেই রকম একটা সুন্দর ফুলের মনেও বয়ে যাচ্ছে নতুন অনুভূতি। টুকটুকে লাল শাড়ি পাত্রপক্ষের সামনে বসে আছে 21 বছরের এক সদ্য যুবতী। পিয়মের সামনাসামনি বসে আছে কোণে সাজে ইলারা। লজ্জায় লাল হয়ে আছে মুখটা। পাশে বসে আছে কাজী সাহেব। তাছাড়াও আছে প্রিয়মের বাবা মা, চাচা, মামা, ইলারার বাবা মা আর বেশ কয়েকজন মুরব্বী। ঘরোয়াভাবেই প্রিয়ম আর ইলারার বিয়েটা 3 কবলে সম্পন্ন হলো। পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয়েছে প্রায় 1 মাস আগেই, কিন্তু প্রিয়ম আর ইলারার দেখাটা হয় বিয়ের দিন প্রথম। এর আগে কেউ কাউকে দেখেনি আর না কথা বলেছে। তারপর ও ইলারার মনে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। নতুন জীবন, নতুন মানুষ, সবকিছু মিলিয়ে ইলারার মনে এক অন্যরকম আনন্দ বয়ে যায়। অপেক্ষায় থাকে অপর পাশের মানুষটির জন্য। আজ সে অপেক্ষার অবসান ঘটেছে। মনে এক বুক বেদনা নিয়ে, চোখে জল নিয়ে ইলারাকে প্রিয়মের হাতে তুলে দিয়ে বিদায় দিলেন ইলারার বাবা মা। সাজানো খাটের এক কোণায় বসে আছে ইলারা, অপেক্ষা করছে তার নতুন জীবনের সঙ্গী প্রিয়মের জন্য। অবশেষে রুমে প্রবেশ করলো প্রিয়ম। রুমেই বসে বিছানার এক পাশে বসে থেকে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় শুয়ে পড়ে। অবাক চোখে তাকিয়ে থাকে ইলারা। আস্তে করে বলে ওঠে, আপনি বিছানায় ঘুমাবেন না? অন্যদিক ফিরে প্রিয়ম বলে ওঠে, আমি যেমন তেমন মেয়ের সাথে ঘুমাই না। আপনি বিছানায় ঘুমান, আমি না হয় সোফায় ঘুমাই। পর মুহূর্তে শোনা গেল প্রিয়মের ঝাঁঝালো কণ্ঠ, এই মেয়ে চুপ করো তো, তোমার মতো মেয়েদের এত নাটক দেখার সময় নেই আমার, যত সব নাটক। ইলারা হালকা অবাক হয়। কিছু বলতে গিয়ে আবারও বলল না। একরাশ দুঃখ নিয়ে খাটের এক কোণায় শুয়ে পড়ল সে। কেটে যায় 2 মাস ইলারার বিয়ের 10 দিন পরে গ্রামের বাড়িতে চলে যায় ইলারার শ্বশুর শাশুড়ি। বাসায় শুধু ইলারা আর প্রিয়ম সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আবার রাতে 12টা সাড়ে 12টা বাজে তখন ফিরে এসে কিছু না খেয়ে সোফায় শুয়ে পড়ে। এরা কিছু বলবে, প্রিয়ম বলে বাইরে থেকে খেয়ে এসেছি। এরপর ইলারাও আর কিছু না বলে নিজের মতো শুয়ে পড়ে। কারণ কিছু বলতে গেলেই প্রিয়মের যেমন তেমন ভাষার ঝাড়ি মেরে ওঠে। ইলারার আর ভালো লাগছে না এখানে। মাকে কলে একদিন প্রিয়মের এত অবহেলার কথা বলেছে ইলারা। তার মা শান্ত স্বরে কেবল বলেছে, কিচ্ছু হবে না, একটু মানিয়ে নে, পরে ঠিক হয়ে যাবে। তারপর ইলারা আর কিছু বলেনি। কিন্তু যত দিন যায় তত যেন প্রিয়মের অবহেলা আরও বাড়তে থাকে। মাঝে মাঝে ড্রিঙ্কসও করে আসে। শর্টে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ লেগে থাকে। মাতাল হয়ে এসে ইলারার গায়ে হাত তোলে। এই সব কিছুই নীরবে সহ্য করে যায় ইলারা। অনেক কিছু বলার থাকলেও ও মুখ ফুটে কিচ্ছুটি বলে না। মনে যন্ত্রণা, অভিমান নিয়েই দিন রাত কাটিয়ে দেয়।
একদিন হঠাৎই রাতে 2টায় ইলারার বাসার দরজায় বেল বাজে। হালকা অবাক হয় ইলারা, এত দেরিতে তো প্রিয়মের আসার কথা নয়, তাহলে কে এসেছে? কিছুটা ভয় পায় ইলারা, তারপরও মনে সাহস নিয়ে দরজা খুলে। দরজা খুলতেই দেখা মেলে প্রিয়ম ও তার গা ঘেঁষে দাঁড়ানো একটি মেয়ে। লম্বা প্রিয়মের ঘাড় সমান হবে, গায়ে ধবধবে ফর্সা, পরনে পিঙ্ক কালারের একটু হাঁটু ছুঁই ছুঁই জামা, ঠোঁটের কোণে মুচকি হাসি। প্রিয়মও মেয়েটির ভিতরে ঢুকে আসে ইলারার পাশ কাটিয়ে। ইলারা দরজা বন্ধ করে প্রিয়মের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। সোফায় বসে প্রিয়ম ও মেয়েটি। প্রিয়ম মেয়েটির দিকে তাকিয়ে ইলারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এ হচ্ছে লীরা, আমার দ্বিতীয় বউ, তবে প্রথম ভালোবাসা। আমি আর ও আজকে আইনগতভাবে বিয়ে করেছি, শুধু ধার্মিকভাবে করা বাকি। সেটাও করে নিব কিছুদিনের মধ্যে। ও আজকে থেকে এখানেই থাকবে। তোমার থাকতে ইচ্ছে হলে থাকতে পারো, আর যদি চলে যেতে চাও তাহলে চলে যাও। থাকলে কোনো সমস্যা হবে না, 3 বেলার ভাত পেয়ে যাবে। হ্যাঁ, আমি আর পিয়ম 2 বছর আগে থেকেই রিলেশনে আছি, কিন্তু পিয়মের বাবা মা জোর করে ওকে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা আজই বিয়ে করে নিয়েছি। আর তুমি চাইলে এখানে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। সারাদিন ঘরের কাজ করবে আর 3 বেলা খাবে। ইলারার চোখ বেয়ে পানি ঝরছে। এমনটাও তো চায়নি সে তো অন্য মেয়েদের মতো একটা সুন্দর সংসার চেয়েছিল। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়মের উদ্দেশ্যে বলে ওঠে ও, ভালো থাকবেন আপনারা। এই একটি কথা বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে ইলারা। শূন্য মস্তিষ্ক নিয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুদূর আসতেই একটা সিএনজি পেয়ে গেল ইলারা। নির্দিষ্ট একটা ঠিকানা বলে উঠল সিএনজিতে। সিএনজি থেকে নেমে নিজের বাড়ির ভেতরে প্রবেশ করে ও। বাবা মা অবাক হয়ে তাকিয়ে আছে। এত রাতে ইলারা হঠাৎ এখানে? মিস্টার আফজল সাহেব বলে ওঠে, কিরে মা, এত রাতে তুই হঠাৎ এখানে? আফজল সাহেব কথা শেষ করতেই হু হু করে কেঁদে ওঠে ইলারা। কান্না থামিয়ে বাবা মাকে সবকিছু খুলে বলে সে। ইলারার বাবা মা দুজনেই কিছু বলল না, কেবল চুপ করে বসেছিল। কি বা বলবে তারা? দেখে শুনে মেয়েটাকে একটা জানোয়ারের হাতে তুলে দিয়েছিল। মেয়ের জীবন চেয়ে তার নিজের হাতেই ধ্বংস করেছে। তার কিছুদিন পর ইলারার স্বাক্ষর নিয়ে ডিভোর্স পেপারে পাঠিয়ে দেয় প্রিয়মের কাছে। ইলারা পড়াশোনা আবারও শুরু করে দেয়। এরপর থেকে ইলারার বাবা মা কখনো বিয়ে নিয়ে কিছু বলে না। মাঝে মধ্যে বললেও ইলারা বলে দেয় সে বিয়ে করতে ইচ্ছুক নয়। বিয়ে সংসার এসবের মায়া ছেড়ে দিয়েছে সে অনেক আগেই। ইলারার বাবা মাও আর কিছু বলেন না। কথা শেষ করেই একটা দীর্ঘশ্বাস ফেলে ইলারা। সামনাসামনি বসে থাকা প্রভাবের দিকে তাকায় ও। অবাক নয়নেই ইলারার দিকে তাকিয়ে থাকে প্রভাব। কি বলবে ভেবে পাচ্ছে না সে। ইলারার থেকে চোখ নামিয়ে টেবিলে থাকা কফির দিকে তাকায় ও। আস্তে করে বলে ওঠে, কথা বলতে বলতে কফি ঠান্ডা হয়ে গেছে, নতুন করে 2 কাপ অর্ডার করছি। প্রভাবের কথা শুনে ইলারা হালকা হেসে বলল, লাগবে না, অন্য একদিন না হয় একসাথে কফি খাওয়া যাবে, আসি এখন। বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। টেবিলের উপরে থাকা নিজের হাত ব্যাগটি নিয়ে ধীর পায়ে হেঁটে কফি শপ থেকে বেরিয়ে যায়। ইলারাও যাওয়ার পানে তাকিয়ে রইল প্রভাব। মনে মনে ভাবল, ইলারাকে দেখে তো মনেই হয় না তার যে এত কষ্ট। কত সুন্দর হেসে মেতে কথা বলে নারীটি। ইলারার মুখের হাসি দেখেই প্রমাণ তার প্রেমে পড়েছিল প্রভাব। কিন্তু এই হাসির আড়ালে যে এতটা কষ্ট জড়িয়ে আছে তা তো কেউ জানেই না। আর কিছু না ভেবেই কফির বিল পরিশোধ করে বেরিয়ে পড়ে ও। বাড়ি ফিরে এসে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে গা এলিয়ে দেয় প্রভাব। মাথা ঘুরছে শুধু ইলারার কথা ভেবে। কফি শপে বলা কথাগুলো যেন বিশ্বাসই হচ্ছে না তার এখনো। ঘোর ভাঙে মিসেস সাবিরা বেগমের ডাকে, কিরে প্রভাব, ডিনার করতে আয়। খাবো না আমি, তুমি আর বাবা খেয়ে নাও। খাবি না মানে? কেন খাবি? আয় খেতে। ইচ্ছে করছে না। মিসেস সাবিরা বেগম প্রভাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও চলে গেল কিচেন রুমে। 5 মিনিট পর প্রভাবের রুমে আবারও হাজির সাবিরা বেগম, হাতে একটা ভাতের প্লেট। প্রভাবের পাশে বসে ভাতগুলো তরকারি দিয়ে মাখতে মাখতে বলে উঠল, কি হয়েছে রে তোর? আজ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তুই সব সময় কাকে নিয়ে যেন ভাবিস। অন্যরকম হয়ে গেছিস তুই। মায়ের কথায় চুপ করে থাকলো প্রভাব। মিসেস সাবিরা বেগম প্রভাবকে ভাতগুলো খাইয়ে দিয়ে প্লেটটা টেবিলের উপরে রাখলো।
হাত ধুয়ে নিয়ে প্রভাবের মুখটা ধুয়ে নিজ হাতেই ধুয়ে দিল। খাটের উপরে বসে প্রভাবকে কাছে টেনে নিয়ে মাথাটা তার কোলে রেখে চুলে হাত বোলাতে বোলাতে আদুরে কণ্ঠে বলে ওঠে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি প্রভাব বাবা। মায়ের দিকে তাকায় অনেক। মিসেস সাবিরা বেগম আবারও বলে ওঠে, আমার ছেলেটা কি কারোর প্রেমে টেমে পড়েছে নাকি রে? প্রভাব নীরবে মায়ের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর আস্তে করে বলে উঠল, আচ্ছা মা, আমি যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করি তাহলে তোমরা কি সেই বিয়েটা মেনে নেবে? প্রভাবের কথায় আবারও মিসেস সাবিরা বেগম অবাক দৃষ্টিতে বলে ওঠে, কি? মায়ের দিকে তাকালো প্রভাব, তারপর আস্তে করে বলে ওঠে, মা, ইলারা, আমি যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি সে ডিভোর্সি, তার আগেও একটা সংসার ছিল। মায়ের দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো ইলারার অতীত। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দিল ইলারা। সেই ঘুম ভাঙলো মাত্রই রুমানা বেগমের ডাকে, এই লারা, খেতে আয়। আসছি। ডিনার করে রুম থেকে এসে শোয়ার জন্য প্রস্তুত হলো ইলারা। পর মুহূর্তে মনে এলো প্রভাবের কথা। কফি শপ থেকে আসার পর আর কথা হয়নি তার সাথে। ইলারা আবারও বিছানা ঠিক করায় মন দিল, কিন্তু কিছুতেই প্রভাবের কথা মাথা থেকে ফেলতে পারছে না ও। কিছু একটা ভেবে ফোন হাতে নিল ইলারা। প্রভাবের সেভ করা নাম্বারে কল দিতে গিয়েও দিল না সংকোচে। কল দিয়ে কি বলবে ও? সে প্রভাব যদি জিজ্ঞাসা করে কেন কল দিয়েছ, তখন কি বলবে ইলারা? কথা শেষ করেই একটা দীর্ঘশ্বাস ফেলে প্রভাব। মায়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আমি ইলারাকে ভালোবেসে ফেলেছি মা, আমার ওকে চাই, প্লিজ মা, না করো না প্লিজ। প্রভাবের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায় মিসেস সাবিরা বেগম। তার মাথায় হাত রেখে বলে ওঠে, আমার ছেলে যাকে বিয়ে করতে চায় তার সাথে বিয়ে হবে, এতে আমার কোনো আপত্তি নেই। কথাটা বলেই হালকা হেসে বেরিয়ে পড়ল মিসেস সাবিরা বেগম। পর মুহূর্তেই বেজে উঠল প্রভাবের ফোনটি। স্ক্রিনে ভেসে ওঠে ইলারা নামটি। আনমনেই হেসে উঠল সে, সাথে কিছুটা অবাকও হলো বটে। 2-3 বার বাজতেই কলটা রিসিভ করলো সে। হ্যালো ইলারা। হ্যালো। দুজনেই কয়েক সেকেন্ড চুপ রইল। তা এত রাতে আমাকে কল, কারণ কি ম্যাডাম? এমনিতেই। ও এমনি? ও তাহলে আমার কথা মনে পড়ে? চুপ রইল ইলারা। প্রভাব পুনরায় বলে ওঠে, তা কল যেহেতু দিয়েছেন সেহেতু এখন একটু শুনুন। আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। পরশু শুক্রবার সন্ধ্যা 7:30 একটি সুন্দর নীল রঙের শাড়ি পরে সেই ঠিকানায় পৌঁছে যাবেন। প্রভাবের কথায় হা হয়ে যায় ইলারা। মনের অন্তরালে হাজারো অকথিত শব্দ, কিছু প্রশ্নের সংমিশ্রণে যেন লজ্জায় নুয়ে যেতে যায় এই প্রখর হৃদয়ের মেয়েটি। কি উত্তর দেবে না দেবে করে আর দেওয়াই হলো না উত্তর। সেই কথার উপরেই কলটা কেটে দিল ইলারা। প্রভাব বুদ্ধিমান লোক, সহজেই বুঝে যায় মেয়েটার লজ্জার কারণ। ইলারার সংকোচ দেখে মনে মনে হেসে উঠল সে। অপরদিকে ইলারা নিজের প্রতি নিজেরই বিরক্ত হচ্ছে। মনে মনে ভাবল, কেন যে এই লোকটাকে কল দিতে গেলাম, এখন আবার কোথায় যেতে বলল? আমি কি একটু বেশি জড়িয়ে পড়েছি তার সাথে? পরদিন বৃহস্পতিবার সকাল 8:50 ইলারা ভার্সিটির উদ্দেশ্যে তৈরি হয়ে নিল। মাথায় ঘুরছে শুধু প্রভাবেরই কথা। লোকটা তাকে কোথায় যেতে বলল, কেন আবার দেখা করতে বলল, কিছুই জানা নেই ইলারার। কিছু একটা ভেবে নিজের আলমারিটা খুলল ইলারা। একবার চোখ বুলিয়ে নেয় পুরো আলমারিতে। খোঁজ করা সেই মতো একটা নীল রঙের শাড়ি পেয়েও ও যায় আলমারির এক কোণে। শাড়িটি হাতে নিয়ে এপাশ ওপাশ করে আরও একবার আলমারিতে রেখে দিয়ে সে কেন জানি ইলারার মন মতো লাগছে না শাড়িটা। আলমারি বন্ধ করে নাস্তা করে রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। ছুটির পর সকল কাজের অবসান ঘটিয়ে ভার্সিটির গেট পেরিয়ে রাস্তায় পা দেয় ইলারা। কিন্তু অবাক করা বিষয়, আজকে একবারও প্রভাবের দেখা পেল না সে। অন্যদিকে ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে গেল ও। আজ যায় তার বিপরীত দিকে। কিছু দূর হেঁটে এসে প্রবেশ করে একটি বড় শপিং মলে। শাড়ির দোকানে গিয়ে পছন্দসই নীল রঙের একটা শাড়ি কিনে নেয় সে। তারপর সেই শাড়ির সাথে ম্যাচিং করে কিনে নেয় কিছু হালকা কারুকাজের জুয়েলারি। মোটামুটি একটি পরিপূর্ণ সাজের জন্য সব কিছু কিনে ক্লান্তি ভরা শরীর নিয়ে রওনা হয় সে বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা 6:54।
আয়নার সামনে দাঁড়িয়ে হাতে চুড়ি পড়ছে আর গুনগুন করে গান গাইছে ইলারা। যদিও গান গাওয়ার অভ্যাস নেই বললেই চলে, তার কোনো এক সময় ছিল, কিন্তু সেই অভ্যাস বাদ দিয়েছে 21 বছর পরই। কিন্তু আজ কেন আবার সেই পুরনো অভ্যাসটি মনে পড়ছে তা জানা নেই ওর। আজ কেন তার মনটা ফুরফুরে তাও জানা নেই। নিজের মধ্যে আবারও সেই যুবতী রূপটা খুঁজে পাচ্ছে যেন সে। সম্পূর্ণ সাজ শেষ করে আয়নায় নিজেকে একবার দেখে নিল ইলারা। বহুদিন পর এমন করে সাজলো সে। সাজগোজ তার তেমন একটা পছন্দ না, তারপরেও আজকে সে মন মতো সেজেছে। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে বারংবার। পরনে নীল রঙের শাড়ি, গলায় সাদা রঙের পাথরের হার, হাতে কাচের চুড়ি, ঠোঁটে নিউড কালারের লিপস্টিক, সবকিছুই যেন মুগ্ধ করছে তাকে। সদর দরজা দিয়ে বাইরে যেতেই পেছন থেকে শোনা গেল মিসেস রুমেনা বেগমের কথা। ইলারা মা, এত সেজেগুজে কই যাস? মায়ের দিকে তাকিয়ে ইলারা বলে ওঠে, আম্মু ভার্সিটিতে একটা ফাংশন আছে, সেখানেই যাচ্ছি। কথাটা বলেই বেরিয়ে পড়ল ইলারা। প্রভাবের কথা বলাটা ঠিক হবে বলে মনে হলো না তার, তাই ভার্সিটির নাম দিয়ে চলে আসলো। প্রভাবের দেওয়া ঠিকানায় পৌঁছালো ইলারা। বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার পথ। প্রভাব বলেছিল 7:30 যেতে, কিন্তু ইলারা আসলো 8টা বাজে। বাইরে থেকে সাজানো একটা রেস্টুরেন্ট। ইলারা ধীর পায়ে এগিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল চারপাশে নীল সাদা বেলুন দিয়ে সাজানো। সাউন্ড বক্স থেকে ভেসে আসছে মিষ্টি একটা সুর। চারপাশে চোখ বুলিয়ে সামনে তাকাতে দেখা মেলে প্রভাব চৌধুরী। সাদা শার্ট, কালো কোট পরিহিত লোকটি এগিয়ে আসছে ইলারার দিকেই, হাতে একটা লাল গোলাপের তোড়া। প্রভাব ধীর পায়ে এগিয়ে এসে ইলারার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেললাম। নিজের অজান্তেই অন্তরে ঠাঁই দিয়ে ফেলেছি। তুমি কি সারা জীবনের জন্য আমার জীবনে ফিরে আসবে ইলারা? আমার সহধর্মিনী হবে? প্রভাবের কথায় ইলারা চমকে ওঠে। এমন কিছু আশা করেনি প্রভাবের কাছ থেকে। নজর দেয় প্রভাবের দিকে, শূন্য মস্তিষ্কে ছোট্ট করে জবাব দেয়, এটা সম্ভব না মিস্টার প্রভাব চৌধুরী। আমি তোমার সবটা জেনেই নিজের করে নিতে চাইছি ইলারা। কথা দিচ্ছি কখনো আমার কাছ থেকে নিজেকে তোমার আনসেফ ফিল হবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমায় আগলে রাখার চেষ্টা করব সারাটা জীবন ধরে। ইলারার কণ্ঠ তীব্র হয়। মেয়েটার চোখ ছলছল করে, তবুও সে চায় না কোনোভাবেই চোখের পানি কারোর সামনে ঝরিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে। আপনার সাথে আমার পরিচয় কয়টা দিনের মাত্র মিস্টার প্রভাব চৌধুরী। এরই মধ্যে এমন কিছু করার সাহস কি করে পান আপনি? আপনার থেকে আমি অন্তত এটা আশা করিনি। প্লিজ এটা নিয়ে আর দ্বিতীয়বার আসবেন না আপনি। কথাটা বলেই দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ইলারা। তার যাওয়ার পানে তাকিয়ে রইল প্রভাব। বুক ভরা আশা নিয়ে এসেছিল সে আজ ইলারার কাছ থেকে, তো এটা আশা করেনি সে। তার মানে ইলারা সে কখনোই নিজের করে পাবে না, ইলারা তার হবে না। ভাবতেই বুকটা ধপ করে ওঠে তার। বাড়ি ফিরে এসে শাড়ি চেঞ্জ না করেই নিজের রুমের বারান্দায় গিয়ে ধপ করে বসে পড়ে ইলারা। বুকের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে তার, মাথায় ঘুরছে শুধু প্রভাবের কথা। প্রভাবকে এইভাবে রিজেক্ট করে সে কি ভুল করেছে? তাকে কি একবারও সুযোগ দেওয়া উচিত ছিল? হঠাৎই ইলারার মাথায় আসে সেও কি প্রভাবের প্রতি দুর্বল। ভেবে পায় না ইলারা, আর ভাবতেও চায় না সেই সব। মস্তিষ্ক শূন্য লাগে বারবার তার। এক জীবনে আর কত সইবে সে? কেটে গেল 22টা দিন। এর মধ্যে ইলারার সাথে প্রভাবের একবারও কথা হয়নি। প্রভাব ভার্সিটিতে গিয়ে কয়েকদিন ইলারার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ইলারা অ্যাভয়েড করে গেছে বারবার। এরপর থেকে ইলারাকে ফলো করে সে, কিন্তু কথা বলতে চেষ্টা করে না আর। ইলারার দিকে কেবল চুপচাপ তাকিয়ে থাকে। সেটা ইলারাও লক্ষ্য করে, তবে সে কিছু বলে না। প্রভাবে পাশ কাটিয়ে চলে আসে। দুজনের মধ্যে কেউই কারোর সাথে কথা বলে না। আজকেও তাই হলো। ইলারা ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় পা দিল, তখনই দেখা গেল প্রভাবকে। রাস্তার একপাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সূক্ষ্ম দৃষ্টি হচ্ছে ইলারার দিকে। করুণ চোখে কেবল তাকিয়ে আছে ইলারার দিকে, যেন তাকে বহু বছর দেখেনি সে। মুখে আগের মতো সেই হাসিটা আর নেই। আগের মতো ইন করা শার্ট, প্যান্ট, কালো রঙের কোট, এইসব কিচ্ছু নেই। গায়ে মেরুন কালারের ছিমছাম একটা শার্ট, শার্টের উপরে দুটো বোতাম খোলা। শক্তপোক্ত বলবান দেহ যেন আজ ক্লান্তির ছাপ।
মুখে কেবল কোমলতা, শান্তি ভরা চোখ নিয়ে সে কেবল দেখে যাচ্ছে এক রমণীকে। ইলারার দিক থেকে দৃষ্টি সরায় না প্রভাব, এক নজরে দেখে যাচ্ছে ওকে। প্রভাবের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল ইলারা। ধীর পায়ে প্রভাবকে পাশ কাটিয়ে চলে আসে সে। এটা প্রতিদিনই হয়, কিন্তু অনেক এর পাশ কাটিয়ে চলে আসার সময় তার বুকটা হু হু করে জ্বলে ওঠে। আজকেও তাই হলো। ইলারা পাশ কাটিয়ে চলে আসার পর আর পেছনে ফিরে তাকায় না ও, কিন্তু আজ তার মনটা ভীষণভাবে চাইছে পেছনে ফিরে লোকটাকে একবার দেখতে। কেন জানি তার মন বলছে প্রভাবের সাথে খারাপ কিছু হবে, পরের বার হয়তো প্রভাবকে আর এভাবে দেখবে না। ভাবনা অনুযায়ী ইলারা পেছনে ফিরে তার দিকে তাকায়। ইলারার মস্তিষ্ক ঠাঁই না দিলেও ওর মনটা ভীষণভাবে চাইছে লোকটাকে একবার দেখতে। পেছন ফিরে প্রভাবের দিকে তাকিয়ে দেখতে পায় সে ঠিক আগের ন্যায় তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে ইলারা পা বাড়ালো নিজের গন্তব্যে। রাত 2:54। প্রভাবের চোখে বিন্দু পরিমাণ ঘুম নেই। তার মনে ঘুরছে শুধু ইলারার কথা। দোতলা ছাদের এক কোণায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। গায়ে সাদা রঙের পাতলা একটি টি শার্ট। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের জলজল করা গোল আকৃতির চাঁদের দিকে। অন্য সময় হলে চাঁদ তাকার সৌন্দর্য উপভোগ করত সে, কিন্তু আজ তার করছে না। তার মনে হচ্ছে ইলারার সৌন্দর্যের কাছে এই পূর্ণিমার চাঁদটি কিছুই না। ইলারা যেন পূর্ণিমার চাঁদের চেয়েও খুব সুন্দর। এমন একটা পূর্ণিমার রাতেই প্রভাব ইলারাকে পেতে চেয়েছে। ইলারার সাথে একসাথে চাঁদ দেখার স্বপ্ন দেখেছে সে, কিন্তু তা তো মনে হয় এর জন্মে আর পূর্ণ হবে না। আর না, ইলারাকে পাবে এর জন্মে, কিন্তু তাতে কি? প্রভাব পরের জন্মে ইলারার জন্য অপেক্ষা করবে। এই জন্মে সে কেবল একজনের মায়ায় জড়িয়েছে, কিন্তু তাকে তো আর পাওয়া হলো না। ছোটবেলা থেকে এই পর্যন্ত সে যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু আজ পাচ্ছে না। সে ইলারাকে ভীষণভাবে চাইছে, কিন্তু কেউ পাচ্ছে না ইলারাকে তার করে দিতে। এবার আর কেউ তার ইচ্ছা পূরণ করছে না। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রভাব সিঁড়ি দিয়ে নিজের বরাদ্দকৃত রুমে প্রবেশ করলো। আনমনে এগিয়ে গেল একটা ড্রয়ারের কাছে। ড্রয়ারটা খুলে একটা বন্দুক বের করে নিজের হাতে তুলে নিল। ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল ব্যালকনিতে। রেলিংয়ে হেলান দিয়ে আনমনে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দেয় সে। হঠাৎ করে মনে পড়ল সে বহুদিন পর চোখ থেকে জল ঝরাচ্ছে। সেই যে 5 বছর বয়সী থাকতে কান্না করা বন্ধ করে দিয়েছে, এরপর আর কখনো কান্না করেনি সে, কিন্তু আজ আবারও আগের মতো কাঁদছে। 30 বছর বয়সী প্রভাব আজ আবারও কান্না করছে। এটাই হয়তো তার শেষ কান্না। হঠাৎই প্রভাব গম্ভীর কণ্ঠে আস্তে করে বলে ওঠে, আই লাভ ইউ ইলারা। আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসা মিথ্যে নয় ইলারা। আমি আজ পর্যন্ত কোনো মেয়ের মায়ায় জড়াইনি, শুধু তুমি ছাড়া। তোমার মায়ায় আমি খুব বাজেভাবে পড়ে গেছি। তুমি বোঝোনি আমার ভালোবাসা। আমি তোমায় বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে চাওনি। সব পুরুষ এক হয় না ইলারা। আমি পিয়মের মতো নই। পিয়ম তোমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। তুমি কি পারতে না আমাকে একটা সুযোগ দিতে? কেন তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি ইলারা? তুমি চাইলেই তো আমাদের একটা সংসার হতো, কিন্তু তুমি তো চাওনি। ভালো থেকো ইলারা। তোমার জীবন থেকে প্রভাব নামক মানুষটি মুছে যাবে, আসবে না, চলে যাচ্ছে সে তোমার জীবন থেকে। শুধু তোমার জীবন থেকে নয়, পুরো পৃথিবী থেকে চলে যাচ্ছে। তবে একটা কথা মনে রেখো ইলারা, এই প্রভাব চৌধুরীর ভালোবাসা মিথ্যে ছিল না। তোমাকে সে ভীষণ ভালোবেসেছে। সবশেষে একটাই কথা, সবসময় ভালো থেকো, আর পারলে এই আমাকে মনে রেখো। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই বিকট শব্দে বন্দুক থেকে একটা গুলি বের হয়ে ঠেকলো প্রভাবের শরীরে। লাল রক্তে ভিজে একাকার হয়ে যায় প্রভাবের সাদা রঙের টি শার্টটা। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। তারপরেও ইলারার চোখে ঘুম নামছে না। বিছানার এপাশ ওপাশ শুধু ছটপট করছে সে। কেমন জানি অস্থির লাগছে তার। এতক্ষণ কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছে ও। কান্না করার কারণটা ইলারার নিজেরও অজানা। ভার্সিটি থেকে আসার পর শুধু প্রভাবের কথাই মাথায় ঘুরছে। যতই যাচ্ছে তাকে ভুলে যেতে, ততই আরো বেশি করে মনে পড়ছে ওর। হঠাৎই শোয়া থেকে উঠে দাঁড়ায় সে। এগিয়ে জানলার পর্দা সরিয়ে জানলা খুলে দিল। সঙ্গে সঙ্গেই দমকা হাওয়া এলোমেলো হয়ে গেছে ইলারার চুল। বাতাসের তীব্র গতিতে তার গায়ের ওড়না, চুল সবকিছু উঠছে। হঠাৎই তীব্র আওয়াজে বাজ পড়ল। ইলারার বুঝতে বাকি রইল না যে বাইরে ঝড় হচ্ছে। কিছুক্ষণ নীরবে বাইরের দিকে তাকিয়ে রইল সে।
বাতাসের সাথে সাথে শরীরে কম্পন দিয়ে উঠছে তার, কিন্তু ওইদিকে কোনো খেয়াল নেই ইলারার। এক নজরে বাইরের তীব্র ঝড় দেখছে সে। তার কাছে যেন এই ঝড় কিছুই না, তার মনে তো আরো দ্বিগুণ বেগে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি কেউ দেখেছে? ইলারাও দেখছে না, সে কেবল অনুভব করছে। ইলারা এই মুহূর্তে ভীষণভাবে প্রভাবকে দেখতে ইচ্ছা করছে। তার মন বলছে লোকটাকে ওই দিন এভাবে রিজেক্ট না করলেও পারত সে, তাকে একবার সুযোগ দেওয়ার উচিত ছিল তার। ভাবতে ভাবতেই হু হু করে কেঁদে উঠল ইলারা। বাইরেও ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির আওয়াজের কারণেই ইলারার কান্নার আওয়াজ শোনা গেল না। এক নাগাড়ে বৃষ্টি হলো প্রায় 1.5 ঘন্টা। কান্না করতে করতে ইলারা কখন ঘুমিয়ে পড়েছিল তা ওর জানা নেই। জানলার পাশে বসেই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎই টেবিলের ওপরে থাকা অ্যালার্ম ঘড়িটি বেজে উঠল। সঙ্গে সঙ্গে ইলারাও জেগে ওঠে। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল সে। সকাল 5:42 বাজে। বাইরের দিকে তাকিয়ে আবহাওয়া দেখে নিল সে। বৃষ্টি কমেছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে। এগিয়ে গিয়ে ঝুড়ি থেকে ব্রাশ তুলে নিয়ে তাতে পেস্ট লাগালো। সামনে থাকা আয়নার দিকে দৃষ্টি পড়তেই খেয়াল করলো তার চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে মনে ভাবে চোখের নিচে কালি পড়াটা স্বাভাবিক, কারণ সে তো অনেক রাতই অঘুমে থাকে। ভার্সিটিতে গেল ইলারা। চারপাশের পরিবেশ শীতল, বৃষ্টি হচ্ছে না আর। ইলারা ভার্সিটির সামনে আজকে আর প্রভাবকে দেখল না। এতে যেন তার মন অস্থির হয়ে পড়েছে। প্রতিদিন সকালে ভার্সিটিতে আসার সময় ইলারা দেখতো প্রভাব গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ আর তাকে দেখা যাচ্ছে না। ইলারা অস্থির চোখে রাস্তার চারপাশে কয়েকবার চোখ বুলিয়ে নেয়, কিন্তু প্রভাবের দেখা মেলে না। তার বাইকটাও দেখল না। অস্থির মন নিয়ে ভার্সিটি গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো ইলারা। টিচার্স রুমে পা দিতেই লক্ষ্য করে কিছু নিয়ে আলোচনা করছে অন্যান্য টিচাররা। সেদিকে মন দিল না সে। নীরবে নিজের বরাদ্দকৃত চেয়ারে বসলো। আলোচনার মধ্যে হঠাৎই মিসেস শুক্তি ম্যাডাম অন্য টিচারের উদ্দেশ্যে বলে ওঠে, তা মিস্টার প্রভাব চৌধুরী এখন কোন হসপিটালে? কথাটি ইলারার কানে যেতেই ইলারা চমকে ওঠে। প্রভাব হসপিটালে মানে? সব টিচাররা ইলারার দিকে দৃষ্টি দেয়। ইলারা নিজেকে সামনে নিয়ে শক্তি ম্যাডামকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাম আপনি কার কথা বলছেন? কে হসপিটালে? তখনই মিসেস তিশা ম্যাম বলে ওঠে, ইলারা ম্যাম, আপনি জানেন না মিস্টার অলিক চৌধুরীর একমাত্র ছেলে প্রভাব চৌধুরী, তিনি তো হসপিটালে কাল রাতে নাকি সুইসাইড করতে চেয়েছিল। ইলারার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। প্রভাব সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু কেন? তার চেয়েও বড় কথা, এখন তিনি কোথায়? শরীর কেমন আছে? হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইলারা। দ্রুত পায়ে হেঁটে টিচার্স রুম থেকে বেরিয়ে পড়লো। এগিয়ে গেল প্রিন্সিপাল স্যারের রুমের দিকে। স্যার? প্রিন্সিপাল স্যার চোখ তুলে তাকালো ইলারার দিকে। ইলারা ম্যাম যে, কোনো দরকার? স্যার আমার আজকে ছুটি লাগবে। ছুটি? কি কারণে? আসলে স্যার আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই শরীর নিয়ে ক্লাস নেওয়া সম্ভব নয়, তাই আজকের জন্য ছুটি দিবেন স্যার? প্রিন্সিপাল স্যার একটু ভেবে বলে ওঠে, ঠিক আছে, সুস্থ হলে আসবেন। ওকে স্যার। বলেই প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে পড়লো ইলারা। দ্রুত টিচার্স রুমে গিয়ে নিজের হাত ব্যাগটা নিয়ে একজন টিচারের কাছ থেকে হসপিটালের নাম জেনে নিল। তারপর ভার্সিটির গেট পেরিয়ে একটা অটো নিয়ে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের সামনে গিয়ে অটোর ভাড়া মিটিয়ে প্রবেশ করলো হসপিটালের ভিতরে। প্রভাবের কেবিন নাম্বার জেনে নিয়ে দ্রুত পায়ে এগোলো সেই দিকে। তিনি 3 তলার 21 নম্বর কেবিনে রয়েছেন। তিনি 3 তলায় প্রবেশ করতেই দেখা গেল 21 নম্বর কেবিনের সামনে লোকজনের ভিড়। ইলারা ধীর পায়ে এগিয়ে গেল কেবিনের সামনে। একপাশে দেখা গেল অনিকের বাবা অলিক চৌধুরীকে। নীরবে একটা চেয়ারের উপরে বসে আছেন তিনি। ইলারা মনে হলো এখন মিস্টার চৌধুরীর কাছে যাওয়া উচিত নয়। ছেলের এমন অবস্থার মন মানসিকতা ভালো নেই তার, কিন্তু তারপরেও ইলারা চায়। তার অস্থির মন তো প্রভাবের অবস্থা জানতেই চাইছে। এখানে তো ইলারা মিস্টার অলিক চৌধুরীকে ছাড়া আর কাউকে চিনেন না। ইলারা এগিয়ে গেল মিস্টার অলিক চৌধুরীর কাছে। স্যার বলতে গিয়েও বলল না, আঙ্কেল বলে সম্বোধন করলো। আঙ্কেল? মিস্টার অলিক চৌধুরী চোখ তুলে তাকালো ইলারার দিকে, ছোট্ট করে বলে ওঠে, ইলার মা তুমি? ইলারা চুপ করে রইল কয়েক সেকেন্ড। তারপর কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে একটা মহিলা ইলারাকে উদ্দেশ্য করে ডেকে ওঠে, এই এদিকে আসো। ইলারা তাকালো মহিলাটার দিকে, চোখ মুখ ভাঙা।
মহিলাটিকে প্রথমেই দেখেছিল ইলারা, অন্য একটা মহিলার কাঁধে মাথা রেখে নীরবে কান্না করছিল। ইলারা বুঝতে পারল এটা প্রভাবের রিলেটিভ কেউ হবে। ইলারা এগিয়ে গেল মহিলাটির কাছে। মিসেস সাবিরা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। নিজেকে সামলে নিয়ে ইলারার এক হাত ধরে হাসপাতালের এক কোণায় গেল। ইলারা বুঝল না মহিলাটার কার্যক্রম। সে কেবল নীরবে তাকিয়ে রইল। এক কোণে গিয়ে মিসেস সাবিরা বেগম মুখ খুললেন, ভাঙা কণ্ঠে বলে উঠলেন, তুমি ইলারা? ইলারা আস্তে করে বলে উঠল, জি। মিসেস সাবিরা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি প্রভাবের মা, সাবিরা বেগম। ইলারা চুপ রইল। প্রভাতের সাথে কি সম্পর্ক তোমার? এরা থমকে গেল। কি সম্পর্ক বলবে সে বুঝতে পারছে না। ইতস্তত বোধ করে বলল, আমরা এমনিতেই পরিচিত। তুমি জানতে প্রভাব তোমাকে ভালোবাসে? ইলারা চমকে ওঠে। কি বলবে সে এখন? কিছুই বুঝতে পারছে না ইলারা। কি বলছেন সাবিরা বেগম? ইলারা হঠাৎই বলে ওঠে, উনি এখন কেমন আছেন? মিসেস সাবিরা বেগম চোখের পানি মুছে বলে উঠল, ভালো নেই। ইলারার বুকটা যেন হু হু করে কেঁপে উঠল। কি হয়েছে ওনার? ডক্টর কে বলল সুস্থ হয়ে যাবে, তাই না? মিসেস সাবিরা বেগম দীর্ঘ একটি শ্বাস ছেড়ে বলল, সুইসাইড করতে চেয়েছিল প্রভাব। কালকে রাত 3:30টায় হঠাৎ করেই একটা বিকট শব্দ আসলো ওর রুম থেকে। আমার রুম ওর রুমের পাশে। শব্দের কারণে ঘুম ভেঙে যায় আমার। উঠে গিয়ে ওর রুমে গেলাম। রুমের দরজাটা খোলাই ছিল। রুমের ভেতরে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দেখলাম আমার ছেলেটা নেই বিছানায়। চোখ গেল ব্যালকনির দিকে। দেখলাম সেই দিক থেকে লাল তাজা রক্তের স্রোত বেয়ে আসছে। একটু এগিয়ে গিয়ে দেখি আমার ছেলেটা মৃত শরীরটা ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। তারপর আমার চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে আসে ওর বাবা। বলতে বলতে কেঁদে ওঠে মিসেস সাবিরা বেগম। আবারও বলা শুরু করলেন তিনি, আমার একটাই সন্তান প্রভাব, আমার একমাত্রই ছেলে। নারী ছাড়া রত্ন আমার। ছোটবেলায় আমি আর ওর বাবা ওর সব ইচ্ছে আহ্লাদ পূরণ করে আসছি। ওর কষ্ট আমার সহ্য হয় না। আমি কখনোই ওকে কষ্ট পেতে দিতাম না। কিন্তু আমার ছেলেটা এই কয়েকদিন খুব যন্ত্রণায় ছিল। যে যন্ত্রণা আমার ছেলেটা সহ্য করতে পেরে এমন একটা কাজ করেছে। আমার কি ভাগ্য দেখো, একজন মা নিজের সন্তানের এমন করুণ অবস্থা দেখতে হচ্ছে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মিসেস সাবিরা বেগম। ইলারা কেবল তাকিয়ে আছে সাবিরা বেগমের দিকে। সন্তানের এমন অবস্থা একজন মার কিভাবে সহ্য হয়? ইলারাও তো বুক জ্বলছে। ইলারার চোখ দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। সাবিরা বেগম তাকালো ইলারার দিকে। ইলারাকে কাঁদতে দেখে তিনি হাত বাড়িয়ে ইলারার চোখের পানি মুছে দিলেন। আস্তে করে বলে উঠলেন, দাঁড়াও এখানে, আমি আসছি। বলেই মিসেস সাবিরা বেগম চলে গেল। ইলারা কেবল চুপ করে দাঁড়িয়ে রইল। মনের ভিতরে ভীষণ এক শূন্যতা অনুভব হচ্ছে। কি যেন হারিয়ে ফেলেছে সে। কেউ একজনকে পাওয়ার তীব্র ইচ্ছা জেগেছে মনে। কিন্তু সে কে? সে কি তাহলে প্রভাব? প্রিয়ম তার সাথে যা করেছিল তারপর থেকে ইলারা তো ভেবেই নিয়েছিল সে আর কখনো কোনো পুরুষকে ভালোবাসবে না। কিন্তু সে তো প্রভাবকে ভালোবেসে ফেলেছে। ভালো না বাসলে কিভাবে প্রভাব এভাবে পেতে চাইতো? মানুষ বলে থাকতে মূল্য দেয় না, যখন হারিয়ে যায় তখন বোঝে। ইলারার ক্ষেত্রেও কি তাই হলো? প্রভাব তখন নিজ থেকে ভালোবাসার কথাই বলেছে ইলারাকে। তখন ইলারা মূল্য দেয়নি। মিসেস সাবিরা বেগমের কথায় ঘোর ভাঙল ইলারার। ধরো এটা, ব্যালকনিতে পেয়েছি, একটু খুলে দেখি তোমার নাম। মিসেস সাবিরা বেগম ইলারার হাতে একটা কাগজ দিয়ে ধীর পায়ে হেঁটে চলে গেলেন। 4 কোণা ভাঁজ করা একটা কাগজ। কাগজের উপরে শুকনো লাল রক্তেও লেগে আছে। ইলারা ভাঁজ করা থেকে খুলল কাগজটি। খুলতেই চোখ পড়ল প্রভাবের সুন্দর হাতে লেখা, প্রিয় ইলারা, একদিন এক মায়াবিনী বন্দী হয় আমার নজরে। আমি জীবনের সেই রঙিন যুবক বয়সখানে ইতিমধ্যেই পার করে ফেলেছি। এখন হয়তো এমন বেহিসেবি কাজ কারবার মানাবে না আমার সঙ্গে, তবুও আমি নিরুপায়। যখনই চিন্তা করি আপনি আমার নয়, তখনই বুকের একটা পাশ জুড়ে আমার তীব্র যন্ত্রণা খেলে যায়। আমি জানি আপনার অতীত সাবলীল নয়। আমি জানি সমাজ আপনার আমার এই সম্পর্ক স্বাভাবিক চোখে দেখবে না। আমি জানি আপনার মনের অবস্থাও আমার মতো প্রথম প্রেমে পড়ার অনুভূতির মতো নয়। তবুও আমি চাই আপনাকে, একটি জীবনের গড় আয়ুর বাকিটা সময় আপনাকে পাশে রাখতে। একটা মিষ্টি সকালের শুরুটাই করতে চেয়েছি আপনার মুখটি দেখে।
তবে তা হওয়ার নয়। যখনই ভাবি এই ইচ্ছেগুলো পূরণ হবে না, নিজেকে বৃথা মনে হচ্ছে। এমন অনুভূতির সাথে তো আমি পরিচিত নই মিস ইলারা। আপনি চাইলেন না আমায়, তাই আমিও না হয় এক জীবনের একটি বিশেষ না পাওয়া নিয়েই মুছে গেলাম আপনার জীবন থেকে। নিজের তো হতে দিলেন না আমায়। আমি চলে যাওয়ার পর অন্তত আমার নামখানা মনে রাখবেন প্লিজ। আমি আপনার মনে না হোক স্মৃতির এক কোনায় ধুলোর মতো পড়ে থাকতে চাই। ধরে নিন এটাই আমার শেষ অনুরোধ। আমায় ভুলবেন না ইলারা, আমায় ভুলবেন না। চিঠিটি পড়ে শেষ করেছে ইলারা। চোখ বেয়ে নোনা পাড়ি পড়ছে তার। শরীর ভার ছেড়ে দিয়ে লুটিয়ে বসে পড়ল হাসপাতালের ফ্লোরে। নিজের কাছে নিজেকেই দোষী মনে হচ্ছে ইলারার। প্রভাব তার জন্য এমন একটা কাজ করে বসলো। ইলারা অনুভব করে তার বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে। প্রভাবের কিছু হয়ে গেলে সে নিজেকে কখনোই ক্ষমা করবে না। আজ তার জন্যই তো প্রভাবের বাবা মা আত্মীয় স্বজন সবাই কাঁদছে। সে যদি তাকে রিজেক্ট না করে এলা একবার সুযোগ দিত তাহলে তো মন্দ হতো না। লোকটা তো তাকে সত্যিই ভালোবাসে। আর ইলারা, ও তো তার প্রতি দুর্বল। ভাবনার মাঝে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে ইলারা। আর ইউ ওকে? কেউ একজন কণ্ঠ শুনে চমকে ওঠে ইলারা। পেছনে ফিরে তাকিয়ে দেখে একজন নার্স। ইলারাকে উদ্দেশ্য করে কথাটা বলছে তিনি। নার্সটির প্রশ্নে ইলারা কান্না থামিয়ে উপর নিচ মাথা নাড়ে। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় ইলারা। দ্রুত পায়ে হেঁটে প্রভাবের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে যেতেই মিসেস সাবিরা বেগমকে দেখে। মিসেস সাবিরা বেগম নীরবে চেয়ারের উপরে বসে আছেন। ইলারা ওনার সামনে গিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসলো। মিসেস সাবিরা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আন্টি, উনি এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে ওনার? ডক্টর কি বলেছে আন্টি, বলুন না। ইলারার কথায় চুপ রইল মিসেস সাবিরা বেগম। সাবিরা বেগমকে চুপ দেখে ইলারা আবারও উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ও আন্টি, চুপ করে আছেন কেন? কথা বলুন না, আমি ওনার সাথে দেখা করব। ডক্টর কি বলেছে? মিসেস সাবিরা বেগম ইলারার দিকে শান্ত দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলে ওঠেন, তাই আর খুলিনি। ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আর যদি না ফিরে তাহলে ওনাদের হাতে কিচ্ছু করার নেই। ইলারা শান্ত হয়ে বলে ওঠে, আমি ওনাকে দেখতে চাই আন্টি। এখন কেবিনে যেতে বারণ করেছে, পরে দেখো। সন্ধ্যা 7:27। হাসপাতালের চেয়ারে বসে আছে ইলারা। পাশে বসে আছেন মিসেস সাবিরা বেগম। একটু দূরে বসে আছে অলিক চৌধুরী। তাছাড়া ও কয়েকজন আত্মীয়ও রয়েছে। সবার মাঝেই নীরবতা। খাওয়া ঘুম সব ভুলেই হাসপাতালে বসে আছে সবাই। ইলারা সেই যে সকালে হাসপাতালে এসেছে, এরপর আর যায়নি। প্রভাব এখনো জ্ঞান ফেরেনি। সময়ের সাথে সাথে পরিস্থিতি যেন খারাপ হচ্ছে। হঠাৎই মিসেস সাবিরা বেগম শান্ত স্বরে বলে উঠলেন, তুমি বাড়ি যাবে না? সাবিরা বেগমের কথায় ইলারা কিছু বলতে যাবে তার আগেই হাত ব্যাগের ভেতরে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করে ওঠে ইলারার মা মিসেস রুমেনা বেগমের নাম্বার। ইলারা মিসেস সাবিরা বেগমের দিকে তাকালে। তিনি চোখ দিয়ে ইশারা করলেন কলটি রিসিভ করতে। ইলারাও রিসিভ করলো কলটি। তৎক্ষণাৎ অপর পাশ থেকে ভেসে হলো রুমানা বেগমের কথা, কিরে মা, বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে কেন? সন্ধ্যা হয়ে গেছে তো, কোথায় তুই? ইলারা কোনো উত্তর দেয় না। তৎক্ষণাৎ কলটি কেটে দিল সে। মাকে কি উত্তর দেবে তা ভেবে পায় না ইলারা। ইলারার কার্যক্রম খেয়াল করে মিসেস সাবিরা বেগম বলে ওঠে, কলটি কেটে দিলে কেন? ইতস্তত বোধ করে ইলারা বলে, কি উত্তর দেব বুঝতে পারিনি, তাই কেটে দিলাম। তুমি বাড়ি চলে যাও। ইলারা ভ্রু কুচকে বলে, কিন্তু কথা শেষ করার আগেই মিসেস সাবিরা বেগম আবারও বলে উঠল, বাড়িতে চিন্তা করবে তোমার জন্য, তুমি চলে যাও। কিন্তু ওনার তো এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতালে থাকলে তুমি নিজেও অসুস্থ হয়ে যাবে, তাই বলছি বাড়িতে চলে যাও, গিয়ে রেস্ট নাও। ইলারা আবারও আবদারের স্বরে বলে উঠল, আমার কিছু হবে না আন্টি, থাকি একটু। যদি ইচ্ছে হয় তাহলে কালকে সকালে আবার আসিও, তবে এখন চলে যাও, রাতে এখানে থাকার দরকার নেই। ব্যর্থ হয়ে হাসপাতাল থেকে চলে আসতে গিয়ে আবারও সাবিরা বেগমের দিকে তাকালো ইলারা। আন্টি, আপনার নাম্বারটা দিবেন যোগাযোগ করার জন্য? মিসেস সাবিরা বেগম নিজের পার্সোনাল নাম্বারটি দিল ইলারাকে। নাম্বারটি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল ইলারা। রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে প্রবেশ করতে মিসেস রুমেনা বেগম বলে ওঠে, ইলারা, আজকে এত দেরি হলো কেন?
ইলারা আস্তে করে বলে উঠল, ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল তাই। ও, তখন কিছু না বলে কলটা কেটে দিলি কেন? ব্যস্ত ছিলাম তাই কেটে দিয়েছি। মিথ্যা কথাটা বলতে হলো ইলারাকে, সত্যি বলল না। কারণ প্রভাবের কথা বলে ইলারার বাবা মা নানান প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিতে ইচ্ছুক নয় ইলারা। তাই মিথ্যা কথা বলে চুপচাপ হাঁটা ধরল নিজের বরাদ্দকৃত রুমে এসে ফ্রেশ হয়ে নিল সে। কিছু ভালো লাগছে না তার, মাথায় ঘুরছে শুধু প্রভাবেরই কথা। মায়ের ডাকে খেতে গেল ইলারা। খেতে ইচ্ছাও করছে না, না করলেও রুমেনা বেগমের বকা শুনে খেতে গেল ও। অল্প একটু খেয়ে আবারও নিজের রুমে চলে আসলো। রুমে এসেই কল দিল মিসেস সাবিরা বেগমের নাম্বারে। দুবার রিং হতেই কলটা ধরল মিসেস সাবিরা বেগম। আসসালামু আলাইকুম আন্টি, ইলারা বলছি। ওপাশ থেকে ভেসে এলো সাবিরা বেগমের শান্ত গলার স্বর। বলো। ওইদিকে পরিস্থিতি কেমন? ও ওনার জ্ঞান ফিরেছে? শেষের কথাটা একটু অপ্রস্তুত হয়ে বলল ইলারা। ইলারার কথার উত্তর দিল মিসেস সাবিরা বেগম। জ্ঞান এখনো ফেরেনি, ডক্টর বলেছে সকালে ফিরতে পারে। ইলারা ছোট্ট করে জবাব দেয়। ও, খেয়েছো তুমি? জি। ঠিক আছে, রেস্ট নাও। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম বলেই কল কেটে দিল ইলারা। ধীরে বিছানায় ঠিক করতে করতে লাগলো ঘুমের জন্য, কিন্তু কিছুতেই মন বসছে না তাতে। মাথার নিচে একটা বালিশ নিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল ইলারা। গায়ের উপর পাতলা কম্বলটি জড়িয়ে নিল। এভাবে কাটলো প্রায় 3 ঘন্টা। তারপরই ইলারার চোখে ঘুম আসলো না, অস্থির লাগছে তার। প্রভাবের জ্ঞান ফিরেছে কিনা তাও জানে না সে। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকালো ইলারা। ঘড়িতে কাটায় তখন 1:36 বাজে। ইলারা ভাবলো একবার সাবিরা বেগমকে কল দিবে, কিন্তু এত রাতে কল দেওয়াটা ঠিক হবে না। এইসব ভাবতে ভাবতে বিছানার এপাশ ওপাশ শুধু ছটফট করছে ইলারা। অস্থিরতা যেন তাকে ছাড়তেই চাইছে না। এভাবে আরো 20টা মিনিট কাটিয়ে ইলারা কল লাগালো মিসেস সাবিরা বেগমের নাম্বারে। এবার কিছু না ভেবেই কল দিল সে। তার মন তো শুধু প্রভাবের কথা জানতে চাচ্ছে। 3-4 বার রিং হয়ে কলটা কেটে গেল। ইলারা আবার একই নাম্বারে কল দিল। এবার একবার রিং হতেই কলটা ধরল সে। কলটা রিসিভ হতেই ইলারা বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ভেসে উঠল পুরুষালী কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? পুরুষের কণ্ঠস্বর শুনতে থতমত খেয়ে যায় ইলারা। আপনি প্রভাব চৌধুরীর কে হন? আমি প্রভাব ভাইয়ের মামাতো ভাই। আপনি কে? কয়েক সেকেন্ড সময় নিয়ে ইলারা বলে ওঠে, আপনি আমাকে চিনবেন না। এই ফোন যার, উনি কোথায়? ওনাকে দিন। অপর পাশ থেকে ভেসে আসে, সরি, উনি এখন ব্যস্ত আছেন, আপনি কালকে সকালে কল দিয়েন। ইলারা কিছু বলতে যাবে তার আগেই অপর পাশের লোকটা কলটি কেটে দিল। প্রভাবের খবরটা নিতে পারল না ইলারা। প্রায় 30 মিনিট পর ইলারার ফোনে কল আসলো। স্ক্রিনে জল করছে মিসেস সাবিরা বেগমের নাম্বারটা। তাড়াহুড়ো করেই কলটা রিসিভ করলো ইলারা। রিসিভ করতেই ওপাশ থেকে মিসেস সাবিরা বেগম বলে উঠলেন, কল দিয়েছিলে ইলারা? আন্টি। ও, প্রভাবের কাছেই ছিলাম, তাই আমি ধরতে পারি নাই। ওনার জ্ঞান ফিরেছে আন্টি? কিছুক্ষণ আগেই সবার সাথে কথা বলেছে এতক্ষণ, এখন ঘুমাচ্ছে। ইলারা যেন স্বস্তি ফিরে এসেছে। জ্ঞান ফিরেছে। আমি আসবো আন্টি? এত রাতে তুমি হাসপাতালে আসবে কোনো দরকার নেই। কালকে সকালে এসো, কাল শুক্রবার, ভার্সিটি তো বন্ধ, সকালের দিকে চলে এসো। ইলারাও বুঝলো এত রাতে যাওয়াটা উচিত নয়, তাই সে শুনলো মিসেস সাবিরা বেগমের কথা। আচ্ছা আন্টি। ঘুমাও, এখন জেগে থাকার দরকার নেই, ঘুমাও। কথা শেষ করেই কলটি কেটে দিল মিসেস সাবিরা। ইলারা বিশেষ কিছু ফিরে পেয়েছে তার জীবনে। তার মন এই মুহূর্তে চাইছে শুধু প্রভাবকে দেখতে। কিছুক্ষণ ছটফট করে ঘুমিয়ে পড়েছে ইলারা। সকাল 9:57। দরজায় কড়াই ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল ইলারার। ঘড়ির দিকে তাকালো, দেখলো 10টা বেজে যাচ্ছে। চমকালো ইলারা। সাধারণত সে এত দেরি করে ঘুম থেকে ওঠে না। কালকে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমায়নি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তাছাড়া কাল রাতে দেরি করে ঘুমিয়েছিল। বাইরে থেকে রুমানা বেগমের কণ্ঠস্বর ভেসে আসে, কি রে ইলারা, উঠবি না ঘুম থেকে? ইলারা গলা বাড়িয়ে বলে, উঠছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছিমছাম একটা সুতির 3 পিস গায়ে জড়িয়ে নিল ইলারা। কোমর ছুঁই চুলগুলোকে একটা বেনি করে নিল।
নর্মালভাবে তৈরি হয়ে নিল ইলারা। এখন হসপিটালে যাবে সে। ডাইনিং রুমে গিয়ে টেবিলে বসলো নাস্তা করার জন্য। রুমানা বেগম নাস্তা দিতে দিতেই বলে উঠলেন, কোথাও বের হবি ইলারা? ভার্সিটি তো বন্ধ আজ। কাজ আছে মা, তাই বের হচ্ছি। ও আচ্ছা, সাবধানে যাবি মা। নাস্তা করে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে ইলারা। প্রভাবের কেবিনের সামনে আসতেই দেখতে পেল মিসেস সাবিরা বেগম ও অন্য একজন মহিলা। পাশে বসে আছে মিস্টার অলিক চৌধুরী। তাছাড়া আর তেমন কেউ নেই। ইলারা এগিয়ে গেল সাবিরা বেগমের কাছে। আন্টি। সাবিরা বেগম চোখ তুলে তাকালো ইলারার দিকে। ও, তুমি এসেছো? ভেতরে যাও, প্রভাব জেগেই আছে। কেবিনের ভিতরে প্রবেশ করলো ইলারা। হসপিটালের বেডে শুয়ে আছে প্রভাব। কিছুটা ইতস্তত নিয়ে প্রভাবের দিকে এগিয়ে গেল ইলারা। প্রভাব দেখলো ইলারাকে, শান্ত স্বরে বলে উঠল, কেন এসেছেন এখানে মিস ইলারা? এরা কি বলবে ভেবে পায় না। এখন কেন এসেছে তা বলতে গেলে নিজের মনের কিছু অকথিত সত্য। প্রভাবের প্রশ্নের উত্তর না দিয়ে সে বলে উঠল, কেন নিজের ক্ষতি করতে চেয়েছেন? ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আপনি আবার ভাববেন না এটা আমি অহংকার করে বলছি। যেটা সত্য সেটাই বলছি। কোনো কিছুর অভাব ছিল না। একজনকে আমি ভীষণ করে চেয়েছি, কিন্তু পাইনি তাকে। ওই না পাওয়াটা আমাকে খুব বাজেভাবে আঘাত করেছে, আর এই আঘাত সহ্য করতে পারিনি আমি। আপনি যেটা চান সেটা তো সম্ভব নয় মিস্টার প্রভাব। আপনি চাইলেই তো সম্ভব, কিন্তু আপনি তো চাইলেন না। ইলারা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে ওঠে, আপনি যেটা চান সেটা সমাজ তো ভালোভাবে দেখবে না। প্রেমে তো আমি পড়েছি, সমাজ নয়। সমাজের কথা ভাবতে গেলে আমায় দেখতে এলেন কেন এখন? বোঝার চেষ্টা করুন আপনি। আমি একটা ডিভোর্সি মেয়ে। তো ডিভোর্সি মেয়েদের কি বিয়ে হয় না ইলারা? কথার উত্তর দিতে পারে না ইলারা। কি বলবে সে? বিয়েতে তার ভয়, এটা বলবে? কিন্তু আগেও কি কেউ ইলারার মতো করে বোঝার চেষ্টা করবে? প্রভাবের দিকে মায়া ভরা দৃষ্টিতে এক নজর তাকিয়ে নীরবে কেবিন থেকে বেরিয়ে যায় ইলারা। কেটে গেল 13টি দিন। এই 13 দিন প্রভাবের শরীরে প্রায় সুস্থই হয়ে গেছে। এর মধ্যে প্রভাবের সাথে ইলারার একবারও দেখা হয় না। তবে মাঝে মধ্যে মিসেস সাবিরা বেগমের সাথে কথা হয়েছে ইলারার। ভার্সিটি থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইলারা। বেশ ক্লান্ত লাগছে তার। মনে মনে ভেবে নিল বাড়ি গিয়ে একটা ঘুম দেবে। কিন্তু বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখা গেল মিস্টার অলিক চৌধুরীকে, মিসেস সাবিরা বেগম ও প্রভাবকে। একটা সোফায় বসে আছে ইলারার বাবা মায়ের সাথে কথা বলছে। ইলারা কিছুটা অবাক হয়। ইলারা ভেতরে প্রবেশ করে প্রভাবের মাকে সালাম জানালো। সালামের উত্তর দিয়ে মিসেস সাবিরা বেগম বলে উঠল, এই তো ইলারা চলে এসেছে, বসো এখানে। মিসেস সাবিরা বেগম সোফায় জায়গা দেখিয়ে বসতে বলল ইলারাকে। ইলারা কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো বসলো সোফায়। তখনই মিস্টার আফজল সাহেব তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইলার মা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। জি আম্মু, বলো, আমি শুনছি। তুমি নিশ্চয়ই ওদের চেনো। ওনারা প্রভাবের বাবা মা। ওনারা প্রভাবের বউ বানাতে চায় তোমাকে। এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন তোমার মতামত জানতে চাচ্ছি। আফজল সাহেবের কথায় অবাক হয় ইলারা। অবাক নয়নে তাকায় প্রভাবের দিকে। প্রভাব স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে বসে আছে। উপস্থিত সবার দৃষ্টি এখন ইলারার দিকে। ইলারাকে চুপ থাকতে দেখে মুখ খুলল মিসেস সাবিরা বেগম। দেখো মা, আমার তোমার অতীত সম্পর্কে জানি, আর এখন ডিভোর্সি মেয়েদের বিয়ে হয় অহরহ। ডিভোর্সিরাও একটা সুন্দর জীবন পায়। তাছাড়া সমাজ কি বলবে সেদিকে আমার কান দেব কেন? আর আমরা আশা করছি প্রভাব তোমাকে যথেষ্ট সুখে রাখবে। মিসেস সাবিরা বেগমের কথা শেষ করলেন। কক্ষ জুড়ে কিছুক্ষণ নীরবতা পালন করে সবাই অপেক্ষায় আছে ইলারার উত্তরের। ইলারা কিছুক্ষণ চুপ থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে প্রভাবের দিকে একবার তাকিয়ে সামনের উপস্থিত সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি রাজি। বলেই উঠে চলে যায় নিজের বরাদ্দকৃত রুমে। প্রভাবরা কিছুক্ষণ কথা বলে চলে যায়। সময় চলে যায় তার নিজ গতিতে। এর মাঝে পেরিয়ে গেছে 9টা দিন। লাল খয়েরি রঙের বেনারসি জড়িয়ে প্রভাবের সাথে ফটো তুলতে ব্যস্ত আছে ইলারা। মুখ ভর্তি সাজ, মুখে ভারী সাজ। কিছুক্ষণ পর 3 কবুল সমাপ্ত হলো প্রভাব আর ইলারার বিয়ে। কনে বিদায়ে পর্ব শেষ করে রওনা হলো প্রভাবের বাড়ির উদ্দেশ্যে। আজ আবারও নতুন অনুভূতি খেলেছে ইলারার মনে।
প্রভাবদের বাড়ির আত্মীয় স্বজন ভরপুর। ছোট বাচ্চারা এদিক সেদিক খেলছে। যুবতী মেয়েরা ইলারার সাথে আড্ডা দিচ্ছে। ইলারাও আড্ডায় মেতে উঠেছে। কিছুক্ষণ পরপর মিসেস তাবিরা বেগম এসে দেখে যাচ্ছেন ইলারার কোনো সমস্যা হচ্ছে কিনা। আত্মীয় স্বজন সবার সাথে ইলারা খুব সহজে মিশে গেছে। ইলারা যেন তার জীবনের রঙিন জীবনটা আবারও ফিরে পেয়েছে। আবারও সে স্বপ্ন দেখা শুরু করেছে একটা সুখের সংসারের। প্রভাব ও ইলারা বিয়ে কেটে গেছে 10 দিন। রাত 8:07। প্রভাবের রুমে বসে ইলারা ভার্সিটির কিছু খাতা দেখছে। হঠাৎই ইলারার ফোনে কল আসলো প্রভাবের। কলটা রিসিভ করলো ইলারা। হ্যালো, কোথায় তুমি? রুমেই আছি। 2 কাপ কফি নিয়ে ছাদে আসো। বলে কলটি কেটে দিল প্রভাব। ইলারা কিচেনে গিয়ে কফি বানিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। পূর্ণিমার আলোয় পুরো ছাদটা আলোকিত হয়ে আছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে প্রভাব। ইলারার হাত থেকে কফির গ্লাসটা নিয়ে রেলিং এর উপরে দাঁড় রাখলো। ইলারার দিকে এক পলক দেখে আবারও পূর্ণিমার উজ্জ্বল চাঁদের দিকে দৃষ্টি রাখে প্রভাব। বাম হাত দিয়ে ইলারার শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে ধীর কণ্ঠে বলে ওঠে, এমন পূর্ণিমার রাতে তোমার সাথে চাঁদ দেখার আকাশ সমান আশা ছিল, যে আশা আজ পূরণ হয়েছে। আমার জীবনে পূর্ণিমা হয়ে থেকো। তোমার পূর্ণিমার চাঁদের মতো মুখটা দেখে আমি আমার শেষ নিঃশ্বাস ফেলে এই দীর্ঘ জীবনের সমাপ্তি দিতে চাই। প্রেমবতী।